ওয়েট কর, বাকিরা আসুক। হ্যালো, সাউন্ড ক্লিয়ার আমার? হ্যালো, Yes, sir. তো আমরা আজকে ইলেকট্রনিক্স পড়তে যাব, তাই তো? ইলেকট্রনিক্সের যেটা মেকানিক্যালদের ইলেকট্রনিক বলে, সিএসটিদের কি নামে আছে আমি জানি না সিলেবাসে। ইলেকট্রিক্যালদের অ্যানালগ, স্যার আমাদের আছে ডিজিটাল এন্ড অ্যানালগ ইলেকট্রনিক্স বলে সাবজেক্ট। ওই তো বেসিক্যালি অ্যানালগ ইলেকট্রনিক্স স্টার্ট করব। তো অ্যানালগ ইলেকট্রনিক্সের যেটা আমি বলছিলাম যে ফার্স্ট, এক সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ। তো আপনার তো টাইম দেওয়া ছিল দেখলাম দেড়টায়। আচ্ছা, কোথায় আছেন আপনি? কোথায় আছেন? আচ্ছা, রোডে আছেন তো আপনি একটা কাজ করুন, আপনি এসে চলে আসুন। আপনি ওই আইনটি রোডটা ওখানে কাউকে জিজ্ঞাসা করুন যে নিয়ারিকা আবাসন কোথায়, নিয়ারিকা আবাসন সংগঠন। একটু ওয়েট করো তোমরা, হ্যাঁ, বাদ বাকি জন জয়েন করুক, তারপর স্টার্ট করছি, দাঁড়াও।
অনেককেই চেনা চেনা লাগছে আমার এখানে। ইন্দ্রজিৎ ছাড়া বাকিজনকে, রূপমকে আমি চিনি কিনা জানি না, বা দেবনীলকে আমি চিনি যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, যেটা আমরা বলছিলাম যে না ইলেকট্রনিক্স। স্যার আমি নিউ, হ্যাঁ, বলছি আমি নিউ এখানে। ইলেকট্রনিক্সের বেসিক্যালি কোনোটাকে কার সিলেবাসে বেসিক ইলেকট্রনিক্স বলে, লেখা আছে। কারোর ইলেকট্রনিক্স আর ডিজিটাল, মানে ডিজিটাল আর অ্যানালগ ইলেকট্রনিক্স লিখছে, আর কারোর ক্ষেত্রে যারা ইলেকট্রিক্যাল আছো অ্যানালগ ইলেকট্রনিক্স বলে লেখা আছে। তো বেসিক্যালি এই অ্যানালগ ইলেকট্রনিক্সের মেন অ্যাপ্লিকেশন ওয়াইজ যদি আমরা পড়ি, মানে আমরা কিন্তু দেখো বেসিক্যালি যারা ইলেকট্রনিক্স পড়বে তাদের বেসিক্যালি সাবজেক্টটা থাকে হচ্ছে, একটা থাকে হচ্ছে তোমার ইসে থাকে, একটা থাকে হচ্ছে তোমার সলিড স্টেট ডিভাইস, ঠিক আছে। সলিড স্টেট ডিভাইসে কি হয়, যে কিভাবে ডায়োড ফরমেশন হচ্ছে, কিভাবে ট্রানজিস্টার ফরমেশন হচ্ছে, এইগুলো আমরা পড়ি। কিন্তু অ্যানালগ ইলেকট্রনিক্স বা বেসিক ইলেকট্রনিক্সের মেন কাজ হচ্ছে ডায়োডটা বা যে কোনো মানে সেমিকন্ডাক্টর ডিভাইস ফরমেশন হয়ে যাওয়ার পরে সেটা ইলেকট্রিক্যাল সার্কিটে ওয়ার্ক কীভাবে করবে, বুঝেছো? আজকে এই জিনিসটা জেনে রাখো যে আমরা সলিড স্টেট ডিভাইস বলে একটা সাবজেক্ট আছে যেটা ইলেকট্রনিক্সরা স্পেশালি পড়ে। সেই সাবজেক্টটাতে শেখানো হয় যে তোমার অ্যাকচুয়ালি কোন লেভেলে শেখানো হয় যে মানে কীভাবে একটা ডায়োড ফরমেশন হচ্ছে, কোথায় কি চেঞ্জেস হচ্ছে, মানে তোমার পুরো অ্যানালিসিসটা করা হয়। কিন্তু যারা নর্মালি বেসিক ইলেকট্রনিক্স পড়ছো বা অ্যানালগ ইলেকট্রনিক্স পড়ছো তাদের মেন কাজ হচ্ছে ওই ফরমেশনটা হয়ে যাওয়ার পরে সেমিকন্ডাক্টর ডিভাইসটা, সেটাকে আমরা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে কীভাবে ইউজ করব। এবং সেই কথাটা আস্তে আস্তেই 1904 মানে আর্লি 19th সেঞ্চুরিতে আমাদের সবার প্রথম সেমিকন্ডাক্টর ডিভাইস বানানো গেল, যার নাম ছিল ডায়োড। ক্লিয়ার? হ্যাঁ, এটাই হচ্ছে সবার প্রথম ফার্স্ট সেমিকন্ডাক্টর ডিভাইস, ঠিক আছে। আচ্ছা, এই ডায়োডটাকে আমরা বেসিক্যালি এইভাবে লিখি, ডাই ও ডিই, ঠিক আছে। এখানে ডাই মিন্স কি? ডাই মিন্স বলতে টু টার্মিনালকে বোঝাচ্ছে, আর ওয়েট বলতে কি বোঝাচ্ছে বলো, জানো? হ্যাঁ বলো। টাই মানে টু, আর ওডি মানে কি তোমাদের মধ্যে কেউ একজন কারোর আইডিয়া? অ্যানোড অ্যান্ড ক্যাথোড আছে না, ওই দুটোকে ডিনোট করা হয় ওডি দিয়ে, ঠিক আছে। তাহলে এই ডায়োডটা বেসিক্যালি একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যেটা কিনা দুটো সেমিকন্ডাক্টরকে তোমার মার্চ করে তৈরি করা হয়েছে। এক নম্বর হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আরেক নম্বর হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এই দুটোকে যখন আমরা এই দুটো আলাদা আলাদা দুখানা স্লাইস নিলাম, মানে দুটো পিস নিলাম, একটা হচ্ছে তোমার পি টাইপ নিলাম, একটা এন টাইপ নিলাম। পি টাইপের এক্সাম্পল আর এন টাইপের এক্সাম্পল কেউ একজন তোমাদের মধ্যে থেকে দাও যে পারবে, বলো। পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, রে বলবে তোদের মধ্যে কেউ? হ্যালো ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ বলো কি অবস্থা? ইলেকট্রনিক্স পড়েছিস এইটুকুনি সময় ভুলে গেলি? এন টাইপটা সিলিকন। এন টাইপটা সিলিকন, খুব ভালো ভালো অ্যান্সার আশা করছি তোর কাছে। বাহ, মানে পড়াশোনার পুরো একেবারে গল্প হয়ে গেছে। যাই হোক, অ্যাকচুয়ালি পি টাইপ সেমিকন্ডাক্টর বলতে আমরা বুঝি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিসকে, মানে ট্রাইভ্যালেন্ট যেগুলোতে রয়েছে, এটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম ক্রিয়েট করে। এই রকম কী কী মেটেরিয়াল পাওয়া যায়, যারা মেকানিক্যাল আছো তারা এগুলো হয়তো একটু ভালো করে পড়বে, কেন মেকানিক্যালে অনেক কেমিস্ট্রির পার্ট থাকে, সেই তোমাদের ডিফারেন্ট টাইপস অফ ফার্নেস পড়ার সময়। দেখো ট্রাইভ্যালেন্ট বলতে যেই ধরনের তোমার অ্যাটমিক স্ট্রাকচারগুলোর লাস্ট অরবিটে 3টে করে ইলেকট্রন থাকছে, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ তাই তো? তাহলে কি বোরন হবে? কারেক্ট, শুধু বোরন নয়, বোরন ঠিক বলেছো তুমি, এছাড়াও হতে পারে ইন্ডিয়াম, নাম শুনেছো নিশ্চয়ই, ঠিক আছে। তারপরে কি হয় বলো, সিলিকন বলে দিল ছেলে আমাদের, গ্যালিলিয়াম, এইগুলো হচ্ছে তোমার সব পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। ওকে,
এগুলো হচ্ছে Okay, সব sir. ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস। যেই ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিসের কি থাকে, যেই ধরনের মানে এবার আমি একটা কথা বলছি যে ইম্পিউরিটিসটা কি, একটুখানি এই ব্যাপারগুলো জাস্ট আইডিয়া নিয়ে নাও, তোমাদের সিলেবাস অনুযায়ী এত ডিটেলসে নেই। ইম্পিউরিটিস মানে হচ্ছে যখন একটা শুদ্ধ সেমিকন্ডাক্টর ডিভাইস, মানে যার মধ্যে কোনো ভেজাল নেই, যেমন ধরো একটা ক্রিস্টালিন স্ট্রাকচার আছে তোমার কাছে, কার ক্রিস্টালিন স্ট্রাকচার আছে, সিলিকনের, ঠিক আছে, বা জার্মেনিয়ামের। এই ক্রিস্টালিন স্ট্রাকচারের কে যদি আমরা ডাইরেক্টলি একটা সেমিকন্ডাক্টর ডিভাইস বানানোর জন্য ইউজ করি, তাহলে এই ডিভাইসটা এফিশিয়েন্ট হবে না। কেন স্যার? মানে এইরকম ধরনের ডিভাইসগুলো যেগুলো প্রিয় সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়, তাদের কন্ডাক্টিভিটি লেভেলটা ততটা আপ টু দ্য মার্ক আমরা অ্যাচিভ করতে পারি না। তো স্যার তাহলে এই অ্যাচিভ করার জন্য আমরা কি করব? আমরা কিছু ইম্পিউরিটিসকে অ্যাড করি যাতে কিনা আমার এফিশিয়েন্ট হয় ডিভাইসটা, যাতে কিনা আমি আপ টু দ্য মার্ক পৌঁছাতে পারি ওই ডিভাইসটাকে দিয়ে। ওকে, তাহলে আমরা কি করব? আমরা কিন্তু ওই রকম একটা শুদ্ধ বা বিশুদ্ধ তোমার যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে তার মধ্যে আমরা এই ধরনের কিছু ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিসকে অ্যাড করে দেবো, ঠিক আছে, যেগুলোকে বেসিক্যালি আমরা যদি ইলেকট্রনিক্সের ভাষায় পড়ি তাহলে বলা হয় ডোপ্যান্ট, ঠিক আছে, ডোপ্যান্ট। এই জিনিসগুলোকে অ্যাড করলে কি হবে, আমার কিন্তু সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটি লেভেলটা বেড়ে যাবে। তার মানে যে কোনো ধরনের পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর বানাতে গেলে তুমি সিলিকন অ্যাটম নিতে পারো বা জার্মেনিয়াম নিতে পারো, এটা তোমার হচ্ছে বেস, একদম মাথায় রাখবে। তুমি যখন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস বানাবে তোমার বেস হচ্ছে আইদার তুমি সিলিকন নাও বা জার্মেনিয়াম নাও। এবার এখানেও কোশ্চেন আসছে, স্যার জার্মেনিয়াম নেবো না সিলিকন নেবো? জার্মেনিয়াম পরিবেশে পাওয়া দুষ্প্রাপ্য, মানে খুব কম পরিমাণে রয়েছে আমাদের এনভায়রনমেন্টে, কিন্তু তোমরা সিলিকনকে ইজিলি পেতে পারো। কারণ আমাদের দেশে কি আছে, সাহারা মরুভূমি আছে, কারেক্ট, রাজস্থান আছে, বালির অভাব নেই, তাই তো? আর বালি মানে স্যান্ড থেকেই সিলিকনকে তৈরি করা হয় ডিফারেন্ট টাইপস অফ প্রসেসের মাধ্যমে। যেমন ওইটাকে কি করা হয়, ওটাকে প্রথমে নেওয়া হয়, নেওয়ার পরে ওটাকে প্রথমে তোমার ইচিং, অক্সিডাইজেশন, এইসব ডিফারেন্ট প্রসেসের মধ্যে ওয়েফার ক্রিয়েশন, এই সমস্ত, তারপর হচ্ছে মেটালাইজেশন, এরকম 4-6-5টা স্টেপের মাধ্যমে আমরা সিলিকন তোমার যে সেমিকন্ডাক্টর হয় সেটাকে বানাতে পারি। কিন্তু সেটা বানালেও সেটা এফিশিয়েন্ট নয় বলেই আমাদের এই ধরনের কিছু অ্যাটমকে ওর মধ্যে অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যে এটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিস দিয়ে অ্যাড করছে, তাহলে আলটিমেটলি যে সেমিকন্ডাক্টর তৈরি হবে তার নিশ্চয়ই লাস্ট অরবিটে অস্টক রুল ফলো করবে না, যেটাকে বলা হয় তোমার কি, যেটাকে বলা হচ্ছে তোমার ইংলিশে কি বলে অস্টক রুলকে? অক্টেট রুল, অক্টেট রুল, কারেক্ট, অক্টেট রুল বলে। তো সেটা ফলো করছে না, তো তার মানে তোমার যদি কোনো একটা অ্যাটমের লাস্ট অরবিটে যদি একটা ইলেকট্রন কম থাকে, তার মানে বেসিক্যালি ওই অ্যাটমটার নেচার কি হয়, ওই অ্যাটমটার নেচার হয় কি বলো, ওই অ্যাটমটার নেচার হয় তার মানে ইলেকট্রন নাম্বার তোমার হোলসের তুলনায় কম আছে। দ্যাট মিনস ওটা কি ক্রিয়েট করে, ওটা অ্যাক্ট করে অ্যাজ এ পজিটিভ একটা তোমার অ্যাটম, রাইট, মানে তোমার পজিটিভিটিটা বেশি আছে। মানে আমি বলতে চাইছি ধরো সাপোজ পি টাইপ সেমিকন্ডাক্টরে যদি নাও, তাহলে দেখবে প্লাস প্লাস দিয়ে তো অ্যাকচুয়ালি হোলসকে বোঝায়, তাহলে হোলসের সংখ্যা ইলেকট্রনের থেকে বেশি আছে, কারেক্ট, ইয়েস অর নো? হ্যাঁ, ঠিক আছে। সেরকম এন টাইপ মেটেরিয়াল যেগুলো নেব সেগুলোকে কি হবে বলো তো, সেগুলোতে কিন্তু আবার ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে, যেগুলোকে অ্যাকচুয়ালি পি এন টাইপ বানানোর জন্য আমরা ইউজ করি পেন্টাভ্যালেন্ট। এইটা অন্তত ঠিক বল রে ভাই, ইলেকট্রনিক্স পড়ে এসছিস, বল, তোর কাছ দিয়ে জিজ্ঞাসা করছি, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস বল, বলে পেন্টাভ্যালেন্টটা বল রে কি হয় তোদের মধ্যে, কেউ একজন বল, যে একটু আগে অ্যান্সার দিলি অক্টেট রুল বললি, সে বল একটু পেন্টাভ্যালেন্ট কি কি হয়। পেন্টাভ্যালেন্টের মধ্যে আমরা অবশ্যই পড়েছি আর্সেনিক হয়, তাই না? হ্যাঁ কি না, মনে পড়ছে? হ্যাঁ, আমাদের অ্যান্টিমনি হয়, স্যার ফসফরাসও হয়, এক্স্যাক্টলি, ফসফরাসও হয়, আমি এখানে শর্টে পি লিখেছিলাম। তাহলে এই ধরনের, বিকজ এইগুলো কি, এগুলো হচ্ছে তোমার যদি পিরিয়ডিক টেবিল দেখো তার গ্রুপ 4 এর আন্ডারে পড়ে, কারেক্ট, ইয়েস অর নো? ইয়েস স্যার। ঠিক আছে, সিলিকনটা হচ্ছে গ্রুপ 4 যদি আমরা যদি পর্যায় সারণী দেখি, আর এই ফসফরাস যেটা বললি ওটা গ্রুপ 5 এর এলিমেন্ট, তাই তো, যেখানে 5খানা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, কারেক্ট। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি, কোনো একটা অ্যাটমের লাস্ট অরবিটে যতগুলো ইলেকট্রন প্রেজেন্ট আছে, ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস স্যার। যেগুলোকে আমরা কি করি, বাইরে থেকে হিট, অলওয়েজ হিট বলবো, হিট এনার্জি দিয়ে এক্সাইটেশন ক্রিয়েট করি, যাতে কিনা ও কি করতে পারে, নেক্সট যে লেভেল সেই লেভেলে যেন রিচ করতে পারে। এবার যখনই কোনো একটা ইলেকট্রন এনার্জি
অ্যাবজর্ব করবে মানে এনার্জি নেবে, তখন সেই ইলেকট্রনটা নিশ্চয়ই সেই শক্তি স্তরে থাকা এনার্জি লেভেলের থেকে হাই হয়ে গেলে সেই শক্তি স্তরে থাকতে চাইবে না। অ্যাটমিক স্ট্রাকচারে আমরা পড়েছি, কারেক্ট হ্যাঁ কি না? তাহলে জাম্প করে কোথায় যাবে? জাম্প করে তখনই ওই এক একটা ইলেকট্রন হয়ে যাবে ফ্রি ইলেকট্রন, যার জন্য আমরা এই ধরনের যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্ট প্রডিউস করি এবং যার জন্য আমাদের আজকে এই পাখা ফ্যান সব কিছু চলছে, কারেক্ট হ্যাঁ কি না? কিন্তু তার মধ্যে ঘটনাটা ঘটছে ওই জায়গা থেকেই, ইয়েস অর নো? হ্যাঁ, বাট সেমিকন্ডাক্টরের ব্যাপারটা কি হচ্ছে? সেমিকন্ডাক্টরের ব্যাপারটা হচ্ছে দাদা, তাহলে তুমি বলো তাহলে মেটালের ক্ষেত্রে, হ্যাঁ মেটালের ক্ষেত্রে হচ্ছে কি, মেটালের ক্ষেত্রে এই যে গ্যাপটা খুব কম হচ্ছে, মানে এই ফ্রি ইলেকট্রন হওয়া স্টেট এবং তার আগেরটা মানে ভ্যালেন্স সেল থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার যে লেভেলটা ওইটা অনেক কম হচ্ছে। তার জন্য কি হচ্ছে, তার জন্য তুই একটুখানি এক্সাইটেশন দিলেই হু করে কারেন্ট ফ্লো করছে, মানে তোর হাতে কারেন্টটাকে কন্ট্রোল করার ক্যাপাবিলিটি নেই, যেটা অবজার্ভ করা হয়েছিল ওই আর্লি 90s-এ। তো তারপর বললো যে দেখো আমরা যদি এরকমভাবে কোনো একটা ডিভাইসকে বানাতে পারি যার কারেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, তাহলে কিন্তু আমরা আমাদের ইনভেনশনে আরেকটা নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারবো এবং আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিভাইস বানাতে পারবো ইন ফিউচার। ক্লিয়ার? তো এই হলো ব্যাপার। কেউ একজন কিছু একটা বলবি, দেবনীল বল, কিছু বলার একটা চেষ্টা করছিলিস, মাইকটা আবার বন্ধ করে দিলি, বল। তো বেসিক্যালি এই পি টাইপ এবং এন টাইপ এই দুটো সেমিকন্ডাক্টরকে যখন আমরা মার্চ করে দেবো, ঠিক আছে, যখন আমরা এরকমভাবে মার্চ করে দেবো, ঠিক আছে, মার্চ করার পরে এখানে একটা মেটাল কন্ট্যাক্ট আর এখানে একটা মেটাল কন্ট্যাক্ট লাগিয়ে দেবো, তখনই এটা পরিণত হবে একটা সেমিকন্ডাক্টর ডিভাইসে, যে কিনা ইলেকট্রিক্যাল সার্কিটে ওয়ার্ক করতে সক্ষম। এবার বেসিক্যালি এইটা পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ। এবার কথাটা হচ্ছে এই যে পি টাইপ এবং এন টাইপ ইনিশিয়ালি যখন তুই মার্চ করলি এবং কোনো রকম এক্সাইটেশন দিলি না, তখনও দেখবি ডিউ টু কনসেন্ট্রেশন কি এদিকে যেহেতু প্লাস বেশি আছে, তাহলে কি করবে বল? আমাদের সমস্ত কিছু পরিবেশে তোরা মেকানিক্যালে যারা আছিস তারা জানিস সব কিছু সবসময় কি থাকে, সাম্যাবস্থায় থাকতে চায়, কারেক্ট? মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকতে চাইবে, তাই তো হ্যাঁ কি না? তাহলে সেভাবে যদি ভাবি, তাহলে এ পি টাইপে যেহেতু আমার তোর হোলস বেশি আছে ইলেকট্রনের রেসপেক্টে, তাহলে কি হবে? হোলসগুলো নিশ্চয়ই এইদিকে মুভ করা স্টার্ট করবে, কারেক্ট? আর এইদিকে যেহেতু ইলেকট্রন বেশি আছে, তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে মুভ করা স্টার্ট করবে? এইদিকে, ঠিক আছে? এবং এখানে আর অনেকগুলো ব্যাপার আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, যে মোবিলিটির ব্যাপার আছে, তাই জন্য দেখবি হোলসগুলো বেশি দূর অবধি পৌঁছাতে পারবে না, হোলসগুলো জাস্ট এই ওয়ালের পাশে পাশে গিয়েই আটকে যাবে, এখান দিয়ে মাইনাসগুলো অনেকটা দূর দূর যাবে, তাও পুরোপুরি রিচ করতে পারবে না, বিকজ যত বেশি ধাক্কাধাক্কি খাবে অ্যাটমগুলো, মানে বলি অ্যাটমের মধ্যে, তত বেশি ওর কাইনেটিক এনার্জি লস হতে থাকে। তো আলটিমেটলি এইসব করার পরে তুমি একটা কম্প্যাক্ট এরকম একটা দেখতে পাবে। কি পাবে? ভালো করে দেখো, একটা ব্যারিয়ার টাইপের পাবে, যে ব্যারিয়ারের এই সাইডে থাকবে পি টাইপ এবং এই সাইডে থাকবে এন টাইপ, এবং মাঝখানে যেটা আমরা করলাম এখানে প্লাস 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 প্লাস, এখানে মাইনাস 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 মাইনাস, ঠিক আছে? তো মাইনাস প্লাস এইখানে যেটা তৈরি হবে এটাকে বলা হয় ডিপ্লেশন উইথ, যার উপরে বেস করে কিন্তু আমরা সেমিকন্ডাক্টর ডিভাইসে দুটো ধরনের অপারেশন পড়ে থাকি। কি পড়ে থাকি দাদা? একটাকে বলে ফরওয়ার্ড বায়াস, একটাকে বলে রিভার্স বায়াস, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবং এইদিকে যে মেটাল কন্ট্যাক্ট দিয়ে যেটা পি সাইডের সাথে কানেক্টেড থাকে সেটাকে বলা হয় অ্যানোড, আর যেটা এন সাইডের সাথে কানেক্টেড থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। এবার আমাদের জাস্ট বেসিকটা বুঝতে হবে যে আমাদের একটা ডায়োড কিভাবে ওয়ার্ক করে, মানে কিভাবে ওয়ার্ক করে মানে অ্যাকচুয়ালি কাজটা কি। দেখো ভাই, যখন তুমি অ্যানোডে কোনো একটা ব্যাটারির পজিটিভ টার্মিনালকে কানেক্ট করছো এবং ক্যাথোডের নেগেটিভ টার্মিনাল কানেক্ট করছো, তখন মনে রাখবে এই অ্যানোডের যে ভোল্টেজটা আছে সেটা অলওয়েজ ক্যাথোডের থেকে বড় হচ্ছে, ঠিক আছে? এবং এটাও একটা জিনিস মনে রাখো, অ্যানোডের থেকে ক্যাথোড বড় হচ্ছে, এবং তার থেকেও বড় কথা এই ডায়োডটা কখন ওয়ার্ক করা স্টার্ট করবে, যখন কিনা এক্সটার্নাল যে ব্যাটারি সোর্সটা তুমি কানেক্ট করবে এই ডায়োডের সাথে সেটা যেন অলওয়েজ এইটার থেকে বড় হয়। মানে যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছ সেটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু ভিবি হয়, মানে এই যে ডিপ্লেশন উইথের যে ভোল্টেজটা তার ইকুয়াল হয় বা তার থেকে বড় হয়, তবেই কিন্তু ওয়ার্কিং স্টার্ট করবে, তার আগে অবধি কিন্তু ডায়োড কোনো রকম কন্ডাক্ট করবে না, ঠিক আছে? সেটাও ডিসাইড করছে কার ওপর? সেটাও ডিসাইড করছে অ্যানোড এবং ক্যাথোডে তুমি একটা ব্যাটারির কোন টার্মিনালটা কানেক্ট করেছো। তার মানে যখনই অ্যানোডের সাথে তুমি এই ব্যাটারির পজিটিভ টার্মিনালকে কানেক্ট করবে, তাহলে অ্যানোডের টার্মিনালটা প্লাস থাকলো, এটা মাইনাস থাকলো,
তাহলে কোনো একটা ব্যাটারি তার মানে গ্রাউন্ড মানে এই দিক পার্টটা নেগেটিভটা এদিকে, পজিটিভটা এদিকে কানেক্ট এইরকমভাবে আছে ধরো। তার মানে বেসিক্যালি এখানে যদি 5 ভোল্ট হয় তাহলে এটা 0 ভোল্ট হবে দুটো টার্মিনালে। তাহলে 5 ভোল্ট কি 0 ভোল্টের থেকে বড়? হ্যাঁ ট্রু, তাই না? ইয়েস অর নো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডায়োড ওয়ার্ক করবে। মানে কি হয়ে গেল, মানে এই ব্যারিয়ার পোটেনশিয়ালের ভ্যালুটা কত হয়? নর্মালি ইন জেনারেল কেস যদি তুমি সিলিকন দিয়ে ইউজ করো তাহলে 0.7 ভোল্ট হয়, যেটা কিনা তোমরা ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ যারা ডিপ্লোমা পড়েছো বা যারা বিটেক পড়ছো বা যারা বিটেক থেকেই ডাইরেক্টলি আমাদের এখানে ভর্তি হয়েছো 3rd সেমিস্টারে, তারাও কিন্তু ফার্স্ট ইয়ারে তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কাউট পার্ট পড়ে, সেখানে পড়ানো হয় যে 0.7 ভোল্ট হচ্ছে তোমার কি ডায়োডের ব্যারিয়ার পোটেনশিয়ালের ভোল্টেজ, যেটার থেকে আমাদের এক্সটার্নাল যে ব্যাটারির যে সাপ্লাই সেটা যদি হয়ে যায় তবে কিন্তু আমার ডায়োড ওয়ার্কিং করা স্টার্ট করবে। মানে সেই পার্টিকুলার কন্ডিশনে কি হবে, সেই পার্টিকুলার কন্ডিশনে কিন্তু ইলেকট্রনগুলো মুভ করা স্টার্ট করবে এদিক থেকে এদিকে, যার কারণে আমরা এদিক থেকে এদিকে একটা কারেন্ট ফ্লো করতে দেখতে পাবো, যেটাকেই কিনা আমরা ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট বলে থাকি। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে তাহলে কি, তাহলে 0.7 ভোল্টের থেকে তো অ্যাটলিস্ট বড় হতেই হলো, কিন্তু বড় হওয়ার ফলেও আমরা এখানে এখন দেখতে পাচ্ছি তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে ডায়োডটা ওয়ার্কিং করছে 0.7 ভোল্টের থেকে বেশি। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি যে সেকেন্ড কন্ডিশন যে ক্যাথোড টার্মিনালের থেকে অ্যানোড টার্মিনালের ভোল্টেজ বেশি। তাহলে দুটো কন্ডিশনই যখন ট্রু হলো তখন আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসবে। কারণ কেন, নেগেটিভ এদিকে দিয়ে আছে, তার মানে এদিক থেকে কে যাবে, এদিক থেকে ইলেকট্রনগুলো যাবে। এবার ইলেকট্রনগুলো এখানে ইলেকট্রনগুলোকে ধাক্কা মারতে থাকবে ক্রমাগত। এবার ইলেকট্রন যখনই ধাক্কা মারতে থাকবে আর যখনই এখানে পজিটিভ সাপ্লাই দেওয়া হবে এবং ধীরে ধীরে এটাকে বাড়ানো হবে, তত কী হবে জানো তো, এই যে মাঝখানের যে ডিপ্লেশন উইথটা আছে এটা ধীরে 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 ন্যারো হতে থাকবে। যত ন্যারো হতে থাকবে আর এদিক থেকে যত বেশি তোমার প্রেশার খাবে এই ইলেকট্রনগুলো, এই যে ধারে যেটা একেবারে ওয়ালের একেবারে ধারের এইখানে কাছাকাছি ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো যথেষ্ট কাইনেটিক এনার্জি গেইন করে ফেলবে। তো যখনই কাইনেটিক এনার্জি গেইন করে ফেলবে ভাই, ও আর এইটুকুনি ব্যারিয়ার ওর কাছে কিছুই না। মানে ধরো তোমাদের মধ্যে একটা বন্ধু আছে, তোমরা সবাই খেলছো, একটা বড় পাঁচিল আছে, ঠিক আছে, কাউকে একটা মজার মতো বলছি এনার্জি ড্রিঙ্কস খাইয়ে দেওয়া হয়েছে, লাইক কি জানি বলে ওটাকে, মার্কেটে পাওয়া যায় রেড বুল, ঠিক আছে। তো এত বেশি এনার্জি চলে এসছে ওর, ও ওই পাঁচিলটা আজ পর্যন্ত কেউ টপকাতে পারে না, ও টপকে ওই পারে চলে যাবে। বুঝেছো ব্যাপারটা? এরকম ঘটনা। তাহলে ওই ইলেকট্রনগুলোর কন্ডিশন হয়ে যাবে তোমার ওই রকম, যে কিনা ওয়ালের একেবারে নিয়ারেস্ট ছিল, সে পেছনের দিকে আরও যে আছে, মানে ধরো ও তোমার বন্ধুটা মানে পাঁচিলটাকে টপকানোর জন্য লাফাচ্ছে, এবার তুমি আরও কী করছো যাতে ও ওই পারে যেতে পারে, তুমি আবার পেছন দিয়ে ওকে ঠেলা দিচ্ছ যে চল ওট ওট, এরকম ব্যাপারটা, বুঝেছো তো? তাহলে ওই ইলেকট্রনগুলো যেহেতু ধাক্কা মারছে ওই নিয়ারেস্ট তোমার ওয়ালের কাছাকাছি ইলেকট্রনগুলোকে, তো ইলেকট্রনগুলো কিন্তু কাইনেটিক এনার্জি অটোমেটিক্যালি গেইন করবে এবং ওই যে ব্যারিয়ারটা আছে সেটাকেও ক্রস করতে ওর আর প্রবলেম হবে না, তো জাম্প করে কিন্তু পি সাইডের দিকে চলে আসবে। তো ইলেকট্রন যেদিকে যায়, আমাদের কনভেনশনাল কারেন্টের রুল কী ছিল, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো করে। ইয়েস অর নো? এইটুকুনি বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, গল্প বলছি ভাই, বুঝতে পেরেছো? হ্যালো? না না, বলবে, কোনো অসুবিধা হলে বলবে, কিছু সমস্যা বলে নাও, তাহলে কি হবে, তাহলে এইদিকে জাম্প করে যখনই চলে আসবে তখনই কিন্তু কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে, যেটাকে কিনা ফরওয়ার্ড কারেন্ট বলে। এই অবধি কার কি ডাউট আছে একটু আমাকে বলো, এত অবধি আমি পড়িয়েছি, বলো। তাহলে এটা হয়ে গেল ব্যাপার। কিন্তু যখনই তুমি উল্টো দিকে কানেক্ট করবে না ব্যাটারির পোলারিটিটা, মানে অ্যানোডের সাথে নেগেটিভ, মানে ডেফিনেটলি এখানে বোঝা যাচ্ছে যে ভি অ্যানোড ইজ লেস দ্যান ভি কে হয়ে যাবে, ভি ক্যাথোড, এবং ডেফিনেটলি 0.7 ভোল্টের থেকে আর হবে না বেশি। আর ব্যাপারটা হচ্ছে যেহেতু এদিকে কানেক্ট করছো, উল্টো দিকে ব্যাটারিটা কানেক্ট করছো, তো তাহলে কী হবে, এদিকে প্লাস থাকবে এখন। এবার প্লাস কী করবে, নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, মানে ইলেকট্রনগুলোকে আরও অ্যাট্রাক্ট করতে থাকবে। যত বেশি অ্যাট্রাক্ট করতে থাকবে এইটা তত বেশি, মানে এই যে মানে যে ডিপ্লেশন উইথটা আছে, এই ডিপ্লেশন উইথটা তত বেশি কী হবে, স্ট্রেচ হতে থাকবে। যত বেশি স্ট্রেচ হতে থাকবে তত কিন্তু পসিবিলিটি কমে যাবে ইলেকট্রনগুলোকে জাম্প করে এই সাইড থেকে এন সাইড থেকে পি সাইডে আসার। তো সেই পার্টিকুলার কন্ডিশনকে আমরা বলি রিভার্স বায়াস কন্ডিশন, যখন ডায়োড কিন্তু একটা অফ কন্ডিশনে থাকে, মানে একটা বলতে পারো অফ সুইচের মতো কাজ করে, ঠিক আছে। তাহলে এই যে কনক্লুশনটা, এটা পড়ানোর মেন কনক্লুশনটা কী হলো, যে ডায়োড কিন্তু একটা সুইচিং সার্কিটের মতো কাজ করে, ঠিক আছে, একটা সুইচের মতো কাজ করে। কখন দাদা? সবার প্রথম। এইবার দেখো এখানে আজকে জাস্ট ইন্ট্রোডাকশান হচ্ছে, কিচ্ছু আমি এখনও সিলেবাস রিলেটেড বলিনি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভি কে, এটা হচ্ছে প্লাস মাইনাস ধরো ভিবি, ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, ভিবি।
ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ভিভি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে কি দেখতে পাচ্ছি, প্রথম কন্ডিশন হচ্ছে যে আমাদের যে এক্সটার্নাল সাপ্লাই দেব, ধরো এখানে একটা সাপ্লাই দেওয়া হয়েছে প্লাস মাইনাস ভি কে, ধরো ভি কে অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু কী হতে হবে, আরে আচ্ছা এখানে ভি কে নেওয়া যাবে না, ভি মিউ নিয়ে নিচ্ছি, হ্যাঁ এটাকেই বলা হয় নি ভোল্টেজ। ধরো সাপোজ ভি মিউ অবশ্যই কী হবে, ভি বি এর থেকে বড় অথবা ইকুয়াল হবে। সেকেন্ড কন্ডিশন, যদি ভি এ যদি ইজ গ্রেটার দেন ভি কে হয়ে যায়, তাহলে আমরা এই ডায়োডটাকে দেখবো একটা শর্ট সার্কিটের মতো। ঠিক আছে, এটা কোথায় কাজে লাগবে দাদা, এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে যখন একটু বাদে রেকটিফায়ার করবে। কারণ কখন কন্ডাকশন স্টেটে থাকছে ডায়োড, তার জন্য অন অফ হচ্ছে, তবে সেটা বোঝার জন্য আমি এত কিছু বললাম। তাহলে এটা একটা শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার করবে যখন ভি এ ইজ গ্রেটার দেন ভি কে হবে, কারণ শর্ট সার্কিট হলে তবেই তো কারেন্টটা ফ্লো করবে রে বাবা, তাই না, যেটাকে আমরা ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট বলছি। কিন্তু দাদা যখন উল্টো কেসটা হবে, ভি কে ইজ গ্রেটার দেন ভি এ হয়ে যাবে, মানে ক্যাথোড ভোল্টেজ ইজ গ্রেটার দেন অ্যানোড ভোল্টেজ, তখন কিন্তু আমরা দেখবো ডিউ টু রিভার্স বায়াস মানে ডিপ্লেশন উইথ খুব পরিমাণে বেড়ে যাওয়ার জন্য ইলেকট্রন কিন্তু আর এন সাইড থেকে পি সাইডে আসতে পারছে না। সেই ক্ষেত্রে কী হচ্ছে দাদা, সেই ক্ষেত্রে ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, মানে মাঝখানের যে রেজিস্ট্যান্স প্রপার্টিটা আছে ডায়োডের, সেই রেজিস্ট্যান্সটা নিয়ার অ্যাবাউট ইনফাইনাইট দিকে মুভ করছে, যার কারণে আমাদের কোনো কারেন্টই আমরা ফ্লো হতে দেখছি না। সেই পার্টিকুলার কন্ডিশনে ডায়োড কী হচ্ছে, একটা অফ সুইচের মতো বিহেভিয়ার করছে। কিন্তু যদি আমরা ডায়োড নিয়ে আরও আলোচনা করি, তাহলে বলবো এই সময়েও কিছু পরিমাণ শর্ট মানে লিকেজ কারেন্ট ফ্লো করে, যেটাকে পরে পড়বো আমরা, ঠিক আছে। সেই লিকেজ কারেন্টের জন্য কিন্তু অনেক সময় ডায়োডটা ড্যামেজ হয়ে যেতে পারে, এইগুলো আলাদা ইস্যু। বাট আমাদের যে বেসিক রেকটিফায়ার করার জন্য আমাদের এই দুটো কনসেপ্ট খুব ভালো করে জানতে হবে, যে অ্যানোড যদি ক্যাথোডের থেকে বড় হয় ভোল্টেজ, তাহলে আমাদের ডায়োডটা অলওয়েজ অন কন্ডিশনে থাকবে, মানে একটা শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার দেখাবে। আর যদি ক্যাথোড টার্মিনাল অ্যানোড টার্মিনালের থেকে বেশি হয় ভোল্টেজটা, তাহলে আমরা দেখতে পারবো অটোমেটিক্যালি ডায়োডের ডিপ্লেশন উইথটা ধীরে 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 বাড়তে থাকছে, এবং তার কারণে আমাদের অ্যানোড ভোল্টেজ যেটা আছে, তার কারণে আমাদের ডায়োড যেটা আছে সেটা একটা অফ সুইচের মতো কাজ করছে, মানে ওপেন সার্কিট কন্ডিশনে থাকবে। এই অবধি ক্লিয়ার হয়েছে কারোর কোনো ডাউট? এই অবধি ক্লিয়ার সবার? এই অবধি ক্লিয়ার সবার? আচ্ছা, কারোর কোনো ডাউট থাকলে একটু বলতে পারো ভাই। তাহলে এইটা হলো ডায়োড। তাহলে ডায়োড বেসিক্যালি কিসের জন্য ইউজ করা হয় দাদা? ওই 90 সেঞ্চুরিজে মানে হ্যাঁ কিসের জন্য ইউজ করা হচ্ছে? ফার্স্ট অফ অল সুইচিং। আমরা এর আগে অবধি সুইচিং বলতে শুধুমাত্র জানতাম ট্রানজিস্টার, কিন্তু এটা ভুল ধারণা অনেকের, ঠিক আছে। এরকম অনেক জায়গাতে কোশ্চেনও করে ইন্টারভিউতে কোর ফিল্ডে, যে ডায়োডে কি সুইচিং, তখন ছেলেদের না ট্রানজিস্টার পড়েছিলাম না মাথা নাড়িয়ে দেয়। কিন্তু ডায়োডে একটা সুইচের মতো কাজ করে, তার এক্সাম্পল এক্ষুনি তোমাদের সামনেই আমি দিলাম। এটা তো হলোই, এছাড়াও কি করে রেগুলেটর সার্কিটে বানানোর জন্য। এখনকার দিনে আর ফ্যানে রেগুলেটর আছে দেখেছো যদিও বা, কিন্তু আগেকার দিনে দেখবে অনেক ভালো, সেই বাক্সের মধ্যে এরকম তোমাকে ঘাট করে ঘুরিয়ে করতে হতো ছোটোবেলা, দেখতে পাবে, এখন আর নেই মনে হয় মার্কেটে। সো রেগুলেটর সার্কিটে ইউজ করা হয়, আর মোস্ট কেসে ইউজ করা হয় হচ্ছে রেকটিফায়ার হিসাবে। আর ডায়োড কি? ডায়োড হচ্ছে এমন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস যে কিনা কারেন্টের প্রবাহটাকে একমুখীকরণে হেল্প করে। ইয়েস অর নো? আমাকে এইটুকুনি তোমরা বলো, হ্যাঁ কি না? ছোটোবেলা থেকে পড়ে এসছো তাই তো? ডায়োডকে ইউজ করা হয় কারেন্টের প্রবাহকে একমুখীকরণের জন্য, ঠিক আছে। ডায়োড তাহলে কি? ডায়োড কিন্তু একটা ইউনিডাইরেকশনাল ডিভাইস, ঠিক আছে। কিন্তু এখানে একটা শর্ট কোশ্চেন, এখন যেহেতু প্যাটার্ন শর্ট কোশ্চেনে চলে আসছে, তাই জন্য জিজ্ঞাসা করেন নর্মাল যে অর্ডিনারি সেমিকন্ডাক্টর ডায়োড আছে সেটা কি কন্ট্রোল রেকটিফায়ার না আনকন্ট্রোল রেকটিফায়ার? তোমরা অলওয়েজ বলবে আমাদের যে নর্মাল অর্ডিনারি ডায়োড আছে, পাওয়ার ডায়োড নয় বা তোমার পাওয়ার ইলেকট্রনিক্স ডায়োড বা পাওয়ার ডায়োড নয়, নর্মাল অর্ডিনারি ডায়োড অলওয়েজ তোমার কিন্তু হয় হচ্ছে আনকন্ট্রোল রেকটিফায়ার, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এই দুটো পয়েন্ট এমসিকিউ হিসাবে আসতে পারে, ঠিক আছে। যে অর্ডিনারি ডায়োড কি অনেক সময় জিজ্ঞাসা করে, অনেকেই পারে না, আমি দেখেছি, নিজেও দেখেছি। তো এই হলো ব্যাপার। এবার আমরা কি করব, এই ডিভাইসটা বানানোর পরে এবার আমরা করব হচ্ছে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে রেকটিফায়ার বানানো। তো রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে এমন একটা তোমার ইলেকট্রনিক্স ডিভাইস যার মাধ্যমে আমরা এসি সাপ্লাইকে ডিসি সাপ্লাই করতে পারছি। মানে আজকে আমি আমার কম্পিউটারটা মানে ল্যাপটপটা দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, আজকে এই ল্যাপটপটা ব্যাটারিতে চলে, নিশ্চয়ই এসি প্লাগের সাথে এটা ডাইরেক্টলি কানেক্ট করে দিলে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে, আমার ডিভাইসটাও যাবে, তাই তো, হ্যাঁ কি না? ইয়েস।
তাহলে এই যে ডিভাইসটা, কেন এই ডিভাইসটা দাদা ডাইরেক্টলি এসিতে অপারেট করতে পারবে না? বিকজ এই যে পুরো যে টোটাল যে আমাদের যে মাদার বোর্ড আছে, ঠিক আছে, আমাদের যে প্রসেসর আছে, সেগুলো সব সেমিকন্ডাক্টর ডিভাইস, সেগুলো সব লো ভোল্টেজে অপারেট করে ভাই, ঠিক আছে। তো সেখানে আমি যদি এসি সাপ্লাই দিয়ে দিই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার এই পুরো ডিভাইসটা কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তার জন্য আমরা কি করি, তার জন্য আমরা একটা অ্যাডাপ্টার ইউজ করি। যে অ্যাডাপ্টারটা দেখবে তুমি যখন তোমার ল্যাপটপ বা ল্যাপটপের ক্ষেত্রে বলছি, ল্যাপটপ দেখবে একটা মাঝখানে একটা অ্যাডাপ্টার থাকে চার্জারের, রাইট? ওই অ্যাডাপ্টারের ওখানে দেখবে ভালো করে, ওইটা যদি সার্কিটটাকে খুলে দেখো, ওখানে তোমার রেকটিফায়ারই রয়েছে, যে কিনা ওই প্লাগের থেকে আসা এসি সাপ্লাইকে ডিসিতে কনভার্ট করতে হেল্প করছে, ঠিক আছে। তো রেকটিফায়ারের মেন উদ্দেশ্য হচ্ছে এসি টুকে ডিসিতে কনভার্ট করা। আর ঠিক যদি উল্টো জিজ্ঞাসা করো, কনভার্টার বা ইনভার্টারের কাজ কি, সেটা উল্টো হয়, ডিসিকে এসিতে কনভার্ট করে, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে আজকে রেকটিফায়ারটা পড়া, ঠিক আছে। সো রেকটিফায়ার তো বললাম। তো এই রেকটিফায়ারের যদি আমরা বেসিক ব্লক ডায়াগ্রাম দেখি, তাহলে সবার প্রথমে আমি এখন আঁকা স্টার্ট করছি, একটু দেখো ভালো করে কি আঁকছি। সবার প্রথমে যদি আমরা দেখি, সবার প্রথম যে পার্টটা আসবে, বলতো কি থাকে সবার প্রথম পার্টটা আমার নেসেসারি কি, আমার এখানে 3 ফেজ লাইন ঢুকছে, ঠিক আছে। এখানে 3 ফেজ লাইন ঢুকতে পারে, ঠিক আছে। এখানে মানে ভোল্টেজের বলছি, 3 ফেজ 230 ভোল্ট 50 হার্জ ঢুকতে পারে, তারপর 440 ভোল্টও ঢুকতে পারে, ঠিক আছে। এবার এটা ডিপেন্ড করছে। তো বলো, এখানে আমরা বলছি যে 230 ভোল্ট 50 হার্জ এন্টার করছে। তো একটা রেকটিফায়ার বানানোর জন্য সবার প্রথমে মার্কেট থেকে সব থেকে এসেন্সিয়াল পার্ট কি, ফার্স্ট পার্ট কি, নিশ্চয়ই আমাদের এই যে হিউজ ভোল্টেজটাকে আছে, এই ভোল্টেজটাকে রিডিউস করতে হবে, কারেক্ট? কারণ আমরা আবারও বলছি, কি করব, আমাদের যে ডিভাইসগুলো অপারেটেড হচ্ছে, যেমন লাইক মোবাইল, লাইক ল্যাপটপ, এগুলো সমস্ত সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে বানানো হয়। তো এগুলো সমস্ত কিছুই লো ভোল্টেজ রেটিংয়ে অপারেট করে। তো সবার প্রথম উদ্দেশ্য এবং সবার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে, আমরা সামহাউ ওই এসি ইনকামিং সাপ্লাই, যেটা আমাদের প্লাগের থেকে আমরা নিচ্ছি, সেই এসিটাকে আমাদের রিডিউস করতে হবে। তার জন্য আমরা জানি যে একটা দুর্দান্ত আমাদের ডিভাইস আছে ইলেকট্রিক্যালে অ্যাপ্লিকেশনে, সেটা হচ্ছে একটা এসি স্ট্যাটিক ডিভাইস বলা হয়, সেটা হচ্ছে ট্রান্সফরমার। তো আমরা সবার প্রথমে এখানে কি ইউজ করব দাদা, ট্রান্সফরমার ইউজ করব, যে কিনা কি করবে, যে কিনা এই ভোল্টেজটাকে রিডিউস করতে হেল্প করবে, ঠিক আছে। তো প্রথম কথা হলো, আমরা এখানে ইউজ করব একটা ট্রান্সফরমার। তাহলে ফার্স্ট যে স্টেপ হবে, আমি একটু শর্টে এইভাবে লিখি, হ্যাঁ, তোমরা কিন্তু পুরোটাই লিখবে, ট্রান্সফরমার, ঠিক আছে। এবার ট্রান্সফরমার কি করবে, ট্রান্সফরমারে আমরা বেসিক্যালি এখানে অলওয়েজ মনে রাখবে, রেকটিফায়ারে অলওয়েজ স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার কি রে, কি রে বল, কেউ একজন মেকানিক্যাল তো এই ব্যাপারগুলো পড়িস, তাও বল। ভোল্টেজ লেভেলটা স্টেপ ডাউন করবে। স্টেপ ডাউন করবে মানে অ্যাকচুয়ালি করে কি করে, মানে কি থাকে অ্যারেঞ্জমেন্টে, কি থাকে যার জন্য তোর ভোল্টেজ লেভেলটা ডাউন হয়ে যায়। সেকেন্ডারি ওয়াইন্ডিং এ নাম্বার অফ ওয়াইন্ডিং টার্নটা ওটা কমানো থাকে। কারেক্ট, কারেক্ট, ঠিক বলেছে। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এর থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যদি টার্ন রেশিও রেসপেক্ট আমরা দেখি, তাহলে টার্ন রেশিও অলওয়েজ, যদি আমরা বলি n1:n2 আছে রেশিওতে, তাহলে n1 ইজ অলওয়েজ গ্রেটার দ্যান n2 হবে, বা বলতে পারো n2 অলওয়েজ লেস দ্যান n1 হবে, কারেক্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ভোল্টেজটা পাবো অনেক মিনিমাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ভোল্টেজটা পাবো অনেক মিনিমাম। তো এখানে যে ভোল্টেজটা বেরোবে ট্রান্সফরমারে ভি আউট, সেটা ধরো সামহাও আমরা কমিয়ে এনেছি 12 ভোল্ট 50 হার্জ সাপ্লাই, বাট এটার নেচার কিন্তু এখনো তোমার সাইনোসোডিয়াল সিগন্যাল, মানে বাই ডাইরেকশনাল সিগন্যাল আছে, জাস্ট অ্যাম্পলিটিউডটাকে আমরা কমিয়েছি, ঠিক আছে। অ্যাম্পলিটিউডটাকে আমরা কি করেছি, কমিয়েছি, বাট আমরা কিন্তু এখনো এসিকে ডিসি করতে পারিনি। তাহলে নেক্সট ব্লকেই আমাদের লাগবে, কি করব, নেক্সট ব্লকেই আমরা কানেক্ট করব আমাদের এই ডিভাইসটাকে, যেটা হচ্ছে তোমার ডায়োড সার্কিট, যেটাকে আমরা আরেকটু ভালো ভাষায় বলবো রেকটিফায়ার, যে কিনা এই যে তোমার এসি সিগন্যাল আছে সেটাকে ডিসি করতে হেল্প করবে। কারণ ডায়োড শুধুমাত্র ধরো পজিটিভ হাফ সাইকেলের জন্য ফ্লো করবে অথবা নেগেটিভ হাফ সাইকেলের জন্য ফ্লো করবে। তার মানে ডায়োড তো শুধুমাত্র কারেন্টের প্রবাহকে একমুখীকরণ করে, তাহলে আইদার না হয় পজিটিভ হাফ সাইকেল পাবো, না হয় নেগেটিভ হাফ সাইকেল পাবো। তো বেসিক্যালি আমরা কি করতে যাচ্ছি, এসিটাকে কিন্তু ধীরে ধীরে আমরা ডিসিতে কনভার্ট করার চেষ্টা করছি। তাহলে এই রেকটিফায়ারের যে আউটপুটটা আমরা পাবো ভাই, ভি আউট, এইখানে সেটা আইদার এরকম দেখতে হবে, ঠিক আছে। আমরা হাফ ওয়েভ নিচ্ছি ধরো,
এখানে রেকটিফায়ার অনেক ধরনের হয়, হাফ ওয়েভ, ফুল ওয়েভ, ঠিক আছে। হাফ ওয়েভ মানে যেখানে একটাই তোমার ডায়োড সার্কিট ইউজ করা হয়েছে, ফুল ওয়েভ, হাফ ওয়েভ। আবার ফুল ওয়েভকে আবার কিন্তু অনেক রকমভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে সেন্টার ক্যাপ, একটা হচ্ছে ব্রিজ। আর ব্রিজটাকেই ম্যাক্সিমাম ইউজ করা হয়, সেটা আমি না হয় পড়াতে বলছি কেন ইউজ করা হয়, কী ফ্যাক্টর আছে, কি দেখবো আমরা, কোন জায়গাগুলো আমাদের বিশেষ উল্লেখযোগ্য দেখা, ঠিক আছে। তো বেসিক্যালি এখনও দেখ তোরা একটু ভালো করে, যে যেটাই আমরা পাচ্ছি আউটপুটে, সেটা তো না হয় একমুখীকরণ করে দিয়েছে ডায়োড, কিন্তু সেটাও কি প্রপার একটা তোর ডিসি সাপ্লাই বল? হ্যাঁ, না। কারণ এই যে দেখতে পাচ্ছিস স্পাইক বা এইরকম ব্যাপারগুলো আছে, এর মধ্যে তার মানে কি আছে, এটা কিন্তু এখনো পুরোপুরি ডিসি হয়নি, এর মধ্যে এখনো পর্যন্ত এসি ক্যারেক্টারিস্টিক্স প্রেজেন্ট আছে। যার কারণে আমি সবাইকে রেকমেন্ড করি, যারাই আমার কাছে ইলেকট্রনিক্স পড়েছে বা যারা পড়ে, সবাইকে বলি, দেখ অনেকেই করিস, একটা সময় অনেকেই করে বা আমার বাড়িতেও অনেকে করে, আমি বারবার বারণ করি যে দেখো যদি কারোর মোবাইলের চার্জার নষ্ট হয়ে যায়, তো মার্কেট থেকে আমার মোবাইলটাকে চালানোর জন্য করার জন্য আমি 120 টাকা 140 টাকা একটা চার্জার কিনে দেবো, ভাবলাম আমি খুব সস্তায় হয়ে গেছে। কিন্তু এটা তোমরা ভুল করো, যে ওই ধরনের লো কস্ট লো বাজেটের যে সমস্ত রেকটিফায়ার দিয়ে যে সমস্ত তোমার চার্জার বা অ্যাডাপ্টারগুলো মার্কেটে বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু ফিল্টার সার্কিটের কতটা এফিসিয়েন্সি আছে, কতটা ভালো ফিল্টার করতে পারছে, সেটা নিয়ে কিন্তু ডাউট আছে। তো সেই ক্ষেত্রে তুমি ওই লো কস্ট বাঁচাতে গেলে দুদিন বাদে তোমার ব্যাটারিটা ড্যামেজ হবে, যেটার কস্ট অনেক বেশি, কারেক্ট? ইয়েস আর নো? তো আমি বলবো যে যদি একান্তই না হয় তাহলে তো আর কিছু করার নেই, বাট যদি হয় কারোর এরকম প্রবলেম হয়, তাহলেও সে কষ্ট করে হলেও অরিজিনাল চার্জার যেটা তোমার মোবাইলের রেসপেক্টে রয়েছে, সেটা কিন্তু তুমি কিনে নিতে পারো। হ্যাঁ, হ্যাঁ বলো দেবিদা। হ্যাঁ দিয়ে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ একটু দাঁড়াও, হ্যাঁ লিঙ্কটা, আচ্ছা সরি, কিরে বুঝতে পারছিস তো তোরা? হ্যালো, হ্যাঁ স্যার। তো ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে, বোঝা গেল? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এখনো যেহেতু আমাদের ডিসিটা পুরোপুরি ডিসি সাপ্লাই পরিণত হয়নি, তার জন্য এখানে আমরা ফার্দার আরেকটা সেকশন ইউজ করব, যেটাকে বলা হয় ফিল্টার নেটওয়ার্ক বা ফিল্টার সার্কিট। ফিল্টার সার্কিট, হ্যাঁ বলো। অ্যামপ্লিটিউড কথাটা একটু আমাকে বুঝিয়ে একটু ভেঙে বলেন তো। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে যখন কোনো একটা সিগন্যাল, ধরো কোনো একটা এসি সিগন্যাল তোমার মানে মানে অ্যামপ্লিটিউড বলতে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে, ঠিক আছে, তুমি প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে পার্টিকুলার কোনো একটা সিগন্যালের যে ভ্যালু পাচ্ছ। ফর অ্যান এক্সাম্পল আমি বলতে চাইছি, ধরো ফর অ্যান এক্সাম্পল তুমি বোঝো, ধরো তুমি একটা এরকম একটা টাইম, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারেক্ট, আর কোনো একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে ভোল্টেজ। তো এই প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে যখন তুমি কিছু একটা ভ্যালু পাচ্ছ, সেই ভ্যালুগুলোকে যখন তুমি যোগ করবে, ঠিক আছে, ওই টাইম ইনস্ট্যান্টের রেসপেক্টে, এটা একটা বাই ডাইরেকশনাল আকৃতি নেবে, ঠিক আছে, বুঝেছো? টাইমের বিভিন্ন পয়েন্টের রেসপেক্টে। তো এই যে পয়েন্টগুলো তুমি পাচ্ছ টাইমের ওই ইনস্ট্যান্টে, এই পয়েন্টগুলোকে ওই সিগন্যালটার অ্যামপ্লিটিউড বলা হয়, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে অ্যামপ্লিটিউডের ব্যাপারটা আমি বলছি, সেটাই তুমি যখন একটা ডিসি সিগন্যালের ক্ষেত্রে দেখবে, তখন টাইমের ওপরে কিন্তু আমার ওই সিগন্যালের যে তোমার ভ্যালু, সেই ভ্যালুটা কখনোই চেঞ্জ হচ্ছে না, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার বেসিক্যালি ডিসি সিগন্যাল। যদি আমি ইলেকট্রনিক্সের কোর কথা বলি, তাহলে এটা বেসিক্যালি একটা টাইমের ওপরে ইন্ডিপেন্ডেন্ট যেহেতু তোমার এই ভ্যালুটা যেহেতু রয়েছে, ঠিক আছে, এবং অলওয়েজ দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সিসের প্যারালে একটা লাইন, একটা স্ট্রেট লাইন ড্র করলে যেই সিগন্যালটা পাওয়া যায় সেটাকে ডিসি বলে, যেটাকে আমরা সিগন্যাল সিস্টেমের ভাষায় বলি এটা একটা ইউনিট স্টেপ ফাংশন। অত দূরে আমি যাচ্ছি না, ঠিক আছে, ইউনিট স্টেপ ফাংশন কি না হয় ওগুলো আমি বলছি না, আমি বলছিলাম বেসিক ব্যাপার যে অ্যামপ্লিটিউড কোনো একটা পার্টিকুলার সিগন্যালের প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টের জন্য যা যা ভ্যালুগুলো পাচ্ছ, ওই ভ্যালুগুলোকে তুমি জয়েন করলে একটা তুমি সিগন্যাল ড্র করছো। ওই যে টাইমের প্রত্যেকটা ইনস্ট্যান্টে যা যা ভ্যালু দিচ্ছে, ঠিক আছে, পার্টিকুলার কোনো একটা ফাংশন, কোনো একটা সিগন্যাল বলতে কোনো একটা ফাংশনকে ডিফাইন করা হয়, যেটা টাইমের ওপরে চেঞ্জ হচ্ছে বা হোয়াট এভার আরও কিছু ফ্যাক্টর আছে যার উপরে চেঞ্জ হচ্ছে। তা ওই প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টের জন্য যে ফাংশনটা যে ভ্যালু রিটার্ন করছে, ঠিক আছে, সেই ভ্যালুগুলোকে আমরা ওই পার্টিকুলার সিগন্যালের অ্যামপ্লিটিউড বলি। কিন্তু অ্যামপ্লিটিউড বলতে আমরা সবসময় বুঝি যে যেটা তোমার পিকে রয়েছে,
ঠিক আছে, বাট এইগুলো কিন্তু অ্যাম্পলিটিউড, ওই সিগন্যালটা এগুলো যে অ্যাম্পলিটিউড না তা নয়, ঠিক আছে, বাট অলওয়েজ আমরা কি করি, যেটা ম্যাক্সিমাম ভ্যালু হয় সেটাকেই অ্যাম্পলিটিউড হিসাবে ডিনোট করা হয়, ঠিক আছে, এবং তার উপরেই ডিসাইড করা হয় যে কি অপারেশন চালাবো কি না চালাবো। ওকে, তো এই হলো ব্যাপার। নেক্সট হচ্ছে এবার আমরা একটা ফিল্টার সার্কিট ইউজ করছি। এবার ফিল্টার সার্কিটের কাজ কি? ফিল্টার সার্কিটের কাজ হচ্ছে যে এই যে এসি পার্ট যেইটুকুনি বেঁচে আছে সেটাকে আমাদের এলিমিনেট করতে হবে, যাতে কিনা আমরা পাই। তখন আমাদের আলটিমেটলি আউটপুট যেটা দাঁড়াবে সেটা এইরকম দেখতে হবে, মানে অনেকটা কিন্তু স্টিফনেস চলে এসছে, মানে কার্ডটা কিন্তু টেন্স টু ডিসির দিকে যাচ্ছে। আচ্ছা, এবার এই ফিল্টার সার্কিটে আমরা কি ইউজ করি স্যার? এই ফিল্টার সার্কিটে আমরা ইউজ করে থাকি বেসিক্যালি প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্ট কি কি আছে? প্যাসিভ এলিমেন্ট বলতে আছে হচ্ছে আরএলসি। যে কোনো ধরনের প্যাসিভ এলিমেন্ট দিয়ে আমরা ফিল্টার নেটওয়ার্ক অলওয়েজ ডিজাইন করি। এবং এই যে প্যাসিভ এলিমেন্টের রেসপেক্টে বলছি, তাতে আমরা রেকটিফায়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ করে থাকি ইন্ডাক্টর আর ক্যাপাসিটার। এবং এই ইন্ডাক্টর ক্যাপাসিটারের ওয়ার্কিংয়ের উপরে বেস করে ফিল্টারকে দুভাগে ভাগ করা যায়, তোমাদের সিলেবাসে আছে পড়বে। একটাকে বলা হয় হচ্ছে এলসি ফিল্টার, আরেকটাকে বলা হয় পাই ফিল্টার, যেটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে আসবে তোমাদের। ঠিক আছে, ক্লিয়ার? তো দাদা আমাদের তো এখানে মোটামুটি ডিসির জায়গা পেয়ে গেছি, তাহলে এবার কি করব? আচ্ছা, তাহলেও কিন্তু এটা প্রপারলি ডিসি হয়নি। এর জন্য ফার্দার আমরা একটা স্পেশাল টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েট করি, সেটা একটা স্পেশাল টাইপ অফ ডায়োড, যে ডায়োডে আমরা ডোপিং কনসেন্ট্রেশনকে এমন বাড়িয়ে দিচ্ছি যে ডায়োডটার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। কি বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে? যেটা হয় কি না নর্মাল ডায়োডের ক্ষেত্রে রিভার্স বায়াস কন্ডিশনে, ঠিক আছে, যখন এই রিভার্স বায়াস ভোল্টেজ মানে একটা সার্টেন লেভেলের উপর চলে যাচ্ছে, ডায়োডটা কিন্তু আর মানে ডায়োডটা আর নিজেকে মানে স্টেবল কন্ডিশনে রাখতে পারে না, মানে ডায়োডটা ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু ডোপিং কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া হয়েছে, এখানে একটা মানে তোমার ক্যারেক্টারিস্টিক শো করছে, সেটা হচ্ছে তুমি রিভার্স বায়াস কন্ডিশনেই ডায়োডটা পার্টিকুলারলি কাজ করবে, এবং তুমি রিভার্স বায়াস ভোল্টেজ যতই বাড়াও না কেন, ঠিক আছে, মানে তোমার রিভার্স বায়াস বলতে যে রিভার্স বায়াস কন্ডিশনে তুমি দেখবে যে রিভার্স কারেন্ট মানে লিকেজ কারেন্ট হু করে বেড়ে যাচ্ছে, তবুও ভোল্টেজটা একটা পার্টিকুলার জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, ওটা আর বাড়ছে না। এই ফেনোমেনটা তুমি দেখতে পারো, মানে এইরকম একটা ঘটনা তুমি ক্রিয়েট হবে। তো সেই ধরনের তোমার যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর সার্কিট। ভোল্টেজ রেগুলেটর সার্কিট, দাঁড়াও, ভোল্টেজ রেগুলেটর ভোল্টেজ রেগুলেটর সার্কিট। আচ্ছা, এই ভোল্টেজ রেগুলেটর সার্কিট দাদা কি দিয়ে বানানো হয়? এই ভোল্টেজ রেগুলেটর সার্কিট বেসিক্যালি জেনার ডায়োড দিয়ে বানানো হয়, যেটা কিনা জেনার বলে একজন সায়েন্টিস্ট ছিল, সে বানিয়েছিল। সে কি করেছিল, অর্ডিনারি ডায়োডের এই ক্ষমতা ছিল না রিভার্স বায়াস কন্ডিশনে এই রকমভাবে নিজেকে কন্ট্রোল করতে পারো, যে রিভার্স কারেন্ট যতই বেড়ে যাক বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বেড়ে যাক, কিন্তু ভোল্টেজ লেভেলটাকে আমি কনস্ট্যান্ট রাখতে পারবো। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলে ভোল্টেজ রেগুলেটর সার্কিট, যেটা জেনারেল ডায়োড দিয়ে বানানো হয়। এর কাজ হচ্ছে ইনপুট সাইডে ভোল্টেজে যাই চেঞ্জ হোক না কেন, আমি আউটপুট সাইডকে অলওয়েজ কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিতে পারি। তাহলে আলটিমেটলি এরপরে এইটার ওপরে বা জেনারেল ডায়োডের জেনার ব্রেকডাউন ভোল্টেজ বলে একটা জিনিস আছে। পুরো ইলেকট্রনিক্স কিন্তু বিশাল ভাস্ট, ঠিক আছে, এটা আমার সাথে হয়তো অ্যাগ্রি করবে এই বিষয়ে যদি পড়তে চাস, মানে ইন্দ্রজিৎ, ঠিক আছে। তো অত ডিটেলসে তো তোদের নেই, আমি ওই জায়গাগুলো আর যাচ্ছি না, আমি জাস্ট বলছি, জাস্ট গল্পের মতো করে একটা বেসিক আইডিয়া নিয়ে রাখ যে ভোল্টেজ রেগুলেটর সার্কিট কী করে, অলওয়েজ ইনপুট সাইডে ভোল্টেজে যাই চেঞ্জ আসুক না কেন, আউটপুট সাইডে ভোল্টেজ অলওয়েজ কনস্ট্যান্ট রাখে। সেই কনস্ট্যান্টটা রাখতে কে হেল্প করে? জেনার ডায়োডের কিন্তু জেনার ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে, বা ভিজেড, শর্টে লিখে হচ্ছে ভিজেড, এই জেনার ব্রেকডাউন ভোল্টেজ হেল্প করে। তো ধর এই জেনার ব্রেকডাউন ভোল্টেজ, এই জেনার ডায়োডটা মার্কেট থেকে নিয়ে আসতে, এবং মার্কেটে যখনই জেনার ডায়োড কিনতে যাবি, তোকে যে কোনো তোর চাঁদনি মার্কেটে তোকে প্রথমেই যে সেলার, সে জিজ্ঞাসা করবে যে তোমার জেনার ডায়োড যে নেবে, জেনার ডায়োডের স্পেসিফিকেশন বলো, মানে জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ তুমি কত নিতে চাও। এবার তুই বলবি দেখুন আমার অ্যাপ্লিকেশন এই, আমাকে 5 ভোল্টের জেনার ডায়োড দিন। 5 ভোল্ট কী হবে? 5 ভোল্টেজ হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, মানে তোর ইনপুট সাইডে 0 থেকে 20-র মধ্যে তুই ভোল্টেজ যতই ভ্যারি করা না কেন, আউটপুট সাইডে তুই লোডের অ্যাক্রসে অলওয়েজ তুই 5 ভোল্টই পাবি। এটা হচ্ছে জেনার ডায়োডের মেন তোমার ফাংশন, যেটা কিনা আমরা রেগুলেটর সার্কিটে ইউজ করে থাকি। তো আমরা বেসিক্যালি একটা কী বানাচ্ছি? বেসিক্যালি আমরা একটা পাওয়ার সাপ্লাই বানাচ্ছি, যে কিনা তোমাকে ডিসি সাপ্লাই, কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই প্রোভাইড করবে। তো আলটিমেটলি আমার এইটা চেঞ্জ হয়ে এখন কি হবে, পুরো
কমপ্লিট একটা ডিসি সাপ্লাই পাবো, যেটা কিনা 5 ভোল্টের একটা ডিসি সাপ্লাই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আলটিমেটলি এই 4টে স্টেপের মধ্যে দিয়ে আমাদের যে কোনো টাইপ অফ অ্যাডাপ্টারকে মানে যেতে হয়, যাতে কিনা আমরা একেবারে কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই পেতে পারি। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। এখন আবার এই ফিল্টার, এই ভোল্টেজ রেগুলেটরটাকে কম্বাইন করে মোবাইল চিপে ওটাকেই বলা হচ্ছে তোমার চার্জার আইসি বলে। ফলে অনেকে যাও কোনো দোকানে, অনেক সময় দেখবে মোবাইলে চার্জিংয়ে প্রবলেম হচ্ছে, তোমাকে বলবে যে তোমার চার্জার আইসিটা গেছে। বেসিক্যালি চার্জার আইসির মধ্যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড থাকে হচ্ছে তোমার এই দুটো পার্ট, একটা হচ্ছে ফিল্টার নেটওয়ার্ক আর একটা থাকে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর নেটওয়ার্ক। ক্লিয়ার? হ্যাঁ, বুঝেছো? চলো, তো এই হলো ফান্ডামেন্টাল কনসেপ্ট। বলো, কার কোনো ডাউট থাকলে শুনি একটু তোমাদের কথা, আজকে যেহেতু প্রথম দিন। আচ্ছা, যে কোশ্চেন করছিলিস অ্যাম্পলিটিউডের ব্যাপারটা বলো, সে কোন কলেজ আর কোথা থেকে মানে মানে বিটেক করছিস, মানে কোন কলেজ আর কোন ডিপার্টমেন্ট আর কোন কলেজ, বল শুনে নি তোদের ব্যাপারে। আমি আমি স্যার ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ থেকে আছি। আমার কলেজ হচ্ছে মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। আচ্ছা, তুই জিলেট দিয়ে ভর্তি হয়েছিস না এমনি? জিলেট দিয়ে। আচ্ছা, মুর্শিদাবাদ, এটা গভর্নমেন্ট রে? সেমি গভর্নমেন্ট স্যার। সেমি গভর্নমেন্ট। দেবনীল, দেবনীল বোস কোন কলেজ? আচ্ছা, আমার নাড়ুলা। আরে বাস, আমার বাড়ির পাশেই তো, আমার বাড়ি থেকে আর একটুখানি। আচ্ছা, রূপম, তোর কি দেবনীল, তোর কি কোন স্ট্রিম ভাই? ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক। রূপম নাগ, স্যার আমার গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল। শুনতে পাচ্ছি না। তোর নাম আজ থেকে কোডার, তোর নাম আজ থেকে কোডার। যাই হোক, বল রূপম নাগ। স্যার আমার গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল টেকনোলজি, বহরমপুর। আচ্ছা, স্যার আমার স্ট্রিম বহরমপুরে পেয়েছিস। কোন স্ট্রিম রে? সিএসটি? সিএসি। হ্যাঁ সিএসি। আচ্ছা, আর একটা, তারপর বল এক এক করে। স্যার আমি এই নেতাজি সুভাষ দিয়ে পড়ছি ইলেকট্রিক্যাল। নেতাজি সুভাষ মানে টেকনো ইন্ডিয়া ব্রাঞ্চেরই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। তারপর ইন্দ্রজিতেরটা আমি কোথায়, সিকম মনে হয় ভর্তি আছিস, তাই তো? ইন্দ্রজিৎ, হ্যালো, নেই, যাই হোক। অঙ্কন? আমি দাদা ওম দয়ালে। ওম দয়ালে ভর্তি আছিস, গেছিস কলেজে? হ্যাঁ গেছিলাম। মিনময় ভাই? ডকুমেন্ট ভেরিফিকেশনের হলদিয়া ঘুরে ফিরে। হলদিয়া তো কলেজে ভর্তি আছিস, যেহেতু আমি ভালোভাবেই জানি। কলেজ গেছিস তো? সমস্যা মিটেছিস তো? ভয় নেই তো আর? হ্যাঁ, না না ভয় নেই, যাবো এই যে কালকে। আচ্ছা, মানে যাচ্ছিস কলেজ যাচ্ছিস তো? না স্যার, কালকে যাবো। ও আচ্ছা, কালকে প্রথম যাবি। আর মানে আমাদের 16 তারিখ থেকে তো ডেট দিয়েছে আমাদের লেটারালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ল্যাটারালে 16 তারিখ। হ্যাঁ, কিন্তু স্যার আমাদের বহরমপুর কলেজে আমি এখন যাচ্ছি না, কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস। মানে আমাদের আদার্স কোনো মানে ক্লাস করাবে। হচ্ছে না রূপম? হ্যাঁ স্যার, কি বলছেন? অনলাইনে হচ্ছে না? অনলাইনে না না না, অফলাইন। আমাদের আলাদা কোনো ফেসিলিটি নেই, মানে ওদের সঙ্গেই ক্লাস করতে হবে যারা আগের বছর থেকে আসে। সে তো জানি, মানে বুঝলাম, মানে সেটা অনলাইনে হচ্ছে না নাকি? না না না, অফলাইন 10টা থেকে 6টা। নীল পটল না কি একটা নাম দেখতে হচ্ছে, সাউ টাইটেল। সে বল কোন কলেজ, কি ডিপার্টমেন্ট? আমার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। বাহ, খুব ভালো। আরেকজন? সিএসসি। আরেকজন? Yes, sir. আমি মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। মেঘনাথ স্যার, ভালো কলেজ। ওই কলেজের সিভিল ডিপার্টমেন্ট সব থেকে ভালো, এটা শুনে এসেছি আমি। আচ্ছা, আমার কথা কি কেটে যাচ্ছে সবার? একটুখানি কনফার্ম কর। না স্যার। শুনতে পাচ্ছিস তো? মানে সাউন্ডটাও ঠিকঠাক আসছে তো? মানে হ্যাঁ, আস্তে ঠিক হচ্ছে? আছে। আচ্ছা, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে এই অবধি জিজ্ঞাসা করে নে ভাই। যে কোনো কোশ্চেন মনে আসছে জিজ্ঞাসা করতে পারিস, কর। কারণ এরপরে যেটা যাব, আগে এইটুকুনি জায়গায় সবার ক্লিয়ার থাকা উচিত। বল, কার কোনো কোশ্চেন? দাদা ওই ভি দিয়ে এগুলো পয়েন্ট আউট করলে তো, এটা একবার ফুল ফর্মটা কি বলেন? কোনটা বল? ওই যে ডায়োডের যে ডায়াগ্রামটা আসলো একটু উপরে। এইটা কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ, এইটাকে বলা হয় অ্যানোড টার্মিনাল, এটাকে বলা হয় ক্যাথোড টার্মিনাল ভাই। এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এটাকে আমরা নি ভোল্টেজ ধরেছি, ঠিক আছে? নি মানে একটা ভোল্টেজ হয়, নি ভোল্টেজ, যেখান থেকে ডায়োড কন্ডাকশন স্টার্ট হয়।
ডায়োডের যদি তোরা ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখে থাকিস তাহলে দেখবি এটা ভি এটা আই, দেখে দেখবি যে ডায়োড প্রথমে এরকম কন্ডাক্ট করছে না, সিলিকনের ক্ষেত্রে বলছি। ঠিক যখনই 0.7 যাবে দেখবি ডায়োডের এটা এক্সপোনেনশিয়ালি এরকম কার্ভটা গেছে। দেখেছিস কি না তোরা বল? হ্যাঁ একই না, তাই তো? হ্যাঁ স্যার। তো এই যে 0.7 ভোল্টটাই হচ্ছে নি ভোল্টেজ। নি ভোল্টেজ মানে যেখান থেকে ডায়োডটা ওয়ার্কিং করা স্টার্ট করে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে সবার প্রথম তাহলে তোর রিকোয়ারমেন্ট কি, যে সাপ্লাই ভোল্টেজ যেটা দিবি সেটা নি ভোল্টেজ, মানে এই যে ব্রেকডাউন ভোল্টেজ, এই ব্রেকডাউন ভোল্টেজের থেকে যেন বেশি হয়, মানে 0.7 অথবা 0.7 থেকে বেশি হয়। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এইখানে ডেফিনেটলি যদি এটা প্লাস দিস ভাই, এটা যদি 5 ভোল্ট হয়, 5 ভোল্ট মানে বুঝিস সাপ্লাইয়ের কি, তার মানে এই টার্মিনালটা +5, এই টার্মিনালটা 0, তার মানে এইখানে যে পোটেনশিয়ালটা ডেভেলপ হবে সেটা 0 ভোল্ট ডেভেলপ হবে, এখানে যে পোটেনশিয়ালটা ডেভেলপ হবে সেটা 5 ভোল্ট। যদি এরকম কন্ডিশন পাস তাহলে দেখ এটা 2 হচ্ছে, কোনটা, যে VA ইজ গ্রেটার দ্যান VK, কারেক্ট? কেন, এই টার্মিনালের পোটেনশিয়াল কত, 5 ভোল্ট, তাহলে অ্যানোড টার্মিনালের পোটেনশিয়াল কত, 5 ভোল্ট, আর ক্যাথোড টার্মিনালের পোটেনশিয়াল কত, 0, তাহলে 5 0 থেকে বড়, ডেফিনেটলি ডায়োডটা কি হবে, ডায়োডটা কিন্তু শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার দেখাবে। ডায়োডটা যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কি হবে, কারেন্ট ইজিলি এদিক থেকে এদিকে ফ্লো করবে, হ্যাঁ কি না? তাহলে ডায়োডটা কি স্টেটে থাকলো, ডায়োডটা কন্ডাকশন স্টেটে থাকলো, ঠিক আছে? এই কথাটা বারবার করে বলবো, কন্ডাকশন স্টেট, কন্ডাকশন স্টেট। কখন, যখন রেকটিফায়ারে অপারেশন করবো তখন কন্ডাকশন স্টেট মানে মাথায় যেন এটা খেলে যে অ্যানোড টার্মিনালের ভোল্টেজ ক্যাথোড টার্মিনালের থেকে বেশি হচ্ছে, তার জন্য ডায়োডটা অলওয়েজ একটা শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার দেখাচ্ছে, তার জন্য আমরা ইজিলি কারেন্টটা পাস করে যাচ্ছি ওই পাথ দিয়ে, ঠিক আছে? ঠিক উল্টো কেসটা হবে যদি কিনা আমি সাপ্লাইটাকে উল্টো করে দিই, মানে প্লাস টার্মিনালটাকে ক্যাথোডের সাথে কানেক্ট করে দিই আর মাইনাসটাকে অ্যানোডের সাথে কানেক্ট করে দিই, সেই ক্ষেত্রে কিন্তু ডায়োডটা একটা ওপেন সার্কিটের মতো দেখতে হবে, তখন কিন্তু আর ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না, তার মানে ডায়োডটা নর্মালি কি থাকবে, অফ কন্ডিশনে থাকবে। ক্লিয়ার করেছি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আমরা যাব ফুল ওয়েভ রেকটিফায়ার। ফার্স্টে যে বল বল। বলছি দাদা, ফার্স্ট দিয়ে ক্লাস করে নি, উপরে একটু মানে যে ওই জায়গাটা বুঝে VA গ্রেটার দ্যান কে, ওটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। এইমাত্র বললাম তো, ভি হচ্ছে অ্যানোড টার্মিনালের ভোল্টেজ বাবা, দেখো 5 ভোল্ট, এই 5 ভোল্টটা যদি ক্যাথোড টার্মিনালের ভোল্টেজ কত আছে, ক্যাথোড টার্মিনালের ভোল্টেজ ভাই কত, 0, 0 5 কি 0 থেকে বড় না ছোট ভাই? বড়, তাই তো? তাহলে বড়। বড়। এবং সেকেন্ড কন্ডিশন কি হচ্ছে, 5 কি 0.7, এই যে এটা যদি সিলিকন ডায়োড হয়, এবার অনেকগুলো ব্যাপার আছে, সিলিকন হলে আলাদা, জার্মেনিয়াম হলে আলাদা, সিলিকন হলে 0.7 হবে, জার্মেনিয়াম হবে 0.3, আর টেনে টুনে বলতে পারি 0.367, এরকম হচ্ছে এক্সাক্ট ভ্যালু যদি বলিস ল্যাবে, তাহলে 0.7, তার মানে আমরা এক নম্বর প্রথম পয়েন্ট দেখতেছি 5 ভোল্ট অলওয়েজ এটার থেকে বড়, তাহলে তো ডায়োডটা কন্ডাক্ট করবে, এটা একদিকে একবার কনফার্ম হলো, কিন্তু ফুললি কনফার্ম হওয়ার জন্য আমাকে এটাও চেক করতে হবে যে ক্যাথোড টার্মিনালের পোটেনশিয়ালের থেকে ডায়োডের এই পোটেনশিয়ালটা বড় আছে কিনা, তো ডেফিনেটলি আছে। দাদা এই জায়গাটা একটু কনফিউশন হচ্ছে, কীরকম ব্যাপার? ডেফিনেটলি এরকম হতেই পারে যে সামাও কোনো ক্ষেত্রে এরকম, এক একটা ক্ষেত্রে গেটের প্রবলেমে এরকম থাকে জিনিস, যে সামাও এটা 5 ভোল্ট, ঠিক আছে, অবশ্যই এটা এখানে ভিবি কত, ভিবি দাদা 0.7 ভোল্ট, তাহলে দাদা 0.7 ভোল্টের থেকে তো 5 ভোল্ট বড়, তাহলে তো ডায়োড কন্ডাক্ট করে যাবে, অনেকেই এটা কনফিউশন হয়। কিন্তু না বাবা, শুধু এই কন্ডিশনটা চেক করলে হবে না যে এটা 0.7 ভোল্টের থেকে অ্যানোড টার্মিনালের পোটেনশিয়াল বড় কিনা, এটাও দেখতে হবে যে ক্যাথোড টার্মিনালের পোটেনশিয়াল কি আছে, ক্যাথোড টার্মিনালের পোটেনশিয়াল অ্যানোড টার্মিনালের থেকে বড় হলেও, এই কন্ডিশনটা ট্রু হলেও, যেদিক থেকে দেখছিস ট্রু হলেও, ডায়োডটা অফ কন্ডিশনেই থাকবে। কিসে থাকবে ডায়োডটা? অফ কন্ডিশন, মানে ডায়োড কিসে থাকবে, কিসে থাকবে ডায়োড? অফ কন্ডিশন। ডায়োড কিসে থাকবে? ওপেন সার্কিট, ওপেন সার্কিট। ঠিক আছে, বুঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে যে জিজ্ঞাসা করেছিলিস? এই হলো, ঠিক আছে, এই জায়গাটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এবার আমরা ফুল ওয়েভ স্টার্ট করছি, কারণ ফুল ওয়েভ থেকেই মনে আছে যে মুর্শিদাবাদে পড়িস, দেখ সিলেবাসটা ইলেকট্রিক্যালের প্রথমে বলেছে রিভিউ অফ ফুল ওয়েভ রেকটিফায়ার, প্রথম একেবারে চ্যাপ্টারটা দেখ একটু খুলে দেখ, ফুল ওয়েভ আছে। এবার ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার আনলাম কেন দাদা? প্রথম কথা হচ্ছে হাফ ওয়েভ নিয়ে আমি আর বলছি না, হাফ ওয়েভ দেখতে হবে এরকম, আউটপুটটা দেখতে হবে এরকম হাফ ওয়েভের, আর হাফ ওয়েভ মানে একটা সিঙ্গেল ডায়োডকে কানেক্ট করে হবে, মানে দাদা কেমন, এই ছোট্ট করে তাও বলি, এখানে একটা তো ট্রান্সফরমার লাগিয়ে দিলি, ডায়োড লাগিয়ে দিলি, এখানে লোড লাগিয়ে দিলি, আরে যেখান থেকে তোর মানে, আরে লোড বলতে কি, লোড বলতে ধর আমার কি, আমার ল্যাপটপের চার্জারের পোর্ট, মানে যেখানে আমি ল্যাপটপের চার্জ দেওয়ার ওই জায়গাটাকে এন্টার করছি, ঠিক আছে, ওইগুলো হচ্ছে লোড। আমার কাছে ল্যাপটপ একটা লোড, ঠিক আছে, আমার কাছে একটা ধর কম্পিউটার একটা লোড, তো এখানে আমি বলছি এখানে আরএলটাকে লোড বলতে এখানে এইগুলোকে বোঝাচ্ছি সহজ ভাষায়। তো
মানে লেমেনের ভাষায় যেটা বলতে গেলে। তাহলে এখানে প্লাস আর মাইনাস, তাহলে এখানে আমরা ভি সাপ্লাই দিচ্ছি, তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই এখান থেকে কারেন্ট ফ্লো করার জন্য, এখানে ইনডিউস ইএমএফ জেনারেট করার জন্য এখানে একটা ভোল্টেজ ডেভেলপ হবে ভি নট, তাই তো, হ্যাঁ কি না? কখন দাদা হবে এটা? প্লাস উপরে প্লাস নিচে মাইনাস কখন হবে? যখন আমাদের এসি সাপ্লাইয়ের পজিটিভ হাফ সাইকেলটা যাবে, তাই তো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যাঁ, কারণ কারেন্ট তো এদিক থেকে ফ্লো করবে। এর ইন্ডাক্টর কি করে? কারেন্টের চেঞ্জটাকে অপোজ করে, কারেক্ট? ইয়েস অর নো? ইন্ডাক্টরের প্রপার্টি কি? কারেন্টের রেট অফ চেঞ্জকে অপোজ করে, হ্যাঁ কি না? আর ক্যাপাসিটর কি করে? ভোল্টেজের চেঞ্জকে অপোজ করে, ঠিক আছে? তো কারেন্টের চেঞ্জটাকে অপোজ করবে। তাহলে এখন তো কারেন্টের চেঞ্জটাকে অপোজ করবে না, কারণ কনভেনশনাল ডাইরেকশনেই তো ফ্লো করছে কারেন্ট। তো করার জন্য আমাদের কি হবে? এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার জন্য ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের অনুযায়ী আমরা জানি যে যে ইএমএফটা মানে ডেভেলপ হয়, সেটা এখানে মাইনাস দেবো না, কারণ এখানে আমরা লেন্স ল অ্যাপ্লাই করছি না, এখানে শুধু এন ইন্টু d∅/dt এই অনুযায়ী আমরা পাই। তো যেই ভোল্টেজটা আমরা পাবো সেটাই সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যাবে, ঠিক আছে? সামহাও একটু কমে যাবে, কেন? এখানে আমরা স্টেপ ডাউন ইউজ করছি, কিন্তু এখানে যেটা পাবো তার এই টার্মিনালে প্লাস, এই টার্মিনালে মাইনাস। এটা মাইনাস মানে কি? এটা তো গ্রাউন্ড পাথ, তার মানে এইটা মাইনাস মানে অটোমেটিক্যালি এটাও মাইনাস, আর এটা প্লাস। তাহলে আবারও বোঝ, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে কি হচ্ছে না? একটু আগে যে আমাকে জিজ্ঞাসা করেছি দাদা আরেকবার বোঝাও, সে বল, তার কনফিউশনটা দূর হবে। হচ্ছে কি হচ্ছে না ট্রু এটা? তার মানে কি হচ্ছে? ডায়োডটা কিন্তু এখন শর্ট সার্কিটের মতো বিহেভিয়ার দেখাচ্ছে। তাহলে কারেন্ট এইখান থেকে এরকম সুন্দর করে ফ্লো করে এই পাশ দিয়ে এখানে চলে যাবে। আর কারেন্ট যখনই এইখান দিয়ে ফ্লো করবে তখনই লোডের অ্যাক্রসে কি হবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স কি হয়? লোড কারেন্ট ইনটু লোড রেজিস্ট্যান্স কি হয়? আউটপুট ভোল্টেজ ডেভেলপ হবে, তাই তো? তার মানে আউটপুট ভোল্টেজ পাবো। কিন্তু যখনই এই নেগেটিভ হাফ সাইকেল দিয়ে যাবে বাবা, তখন কিন্তু এই কনভেনশনাল রুলকে আর ফলো আপ করছে না। তার মানে সেই রেসপেক্টে কি হবে বলো? সেই রেসপেক্টে অটোমেটিক্যালি তোমরা দেখবে যে এইটা মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, এইটা মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা মাইনাস এটা প্লাস, মানে ডায়োডটা তখন অফ কন্ডিশনে থাকবে। তাহলে এই আরএল এর অ্যাক্রসে যে আউটপুট ভোল্টেজ সেটা কি পাবে? 0 পাবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখছি কোনো রকম কারেন্ট ফ্লো করছে না। তো এটা ছিল হাফ ওয়েভ রেক্টিফায়ার, তাই জন্য আমরা শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলগুলোর আউটপুটে পাবো, নেগেটিভ হাফ সাইকেলগুলো আমরা আর পাবো না। কিন্তু দাদা এই করতে আমাদের কি সমস্যা ছিল হাফ ওয়েভের সমস্যাটা হয়েছিল রিপিল ফ্যাক্টর অনেক বেশি পেতাম, মানে এসি কন্টেন্ট অনেক বেশি থাকতো, রিপিল ফ্যাক্টর 1-এর থেকে বড় ছিল, গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 যদি হয়ে যায় তাহলে মনে রাখবি সেই রেকটিফায়ার মার্কেটে ভালো চলবে না। রেকটিফায়ারের মেন যে ক্রাইটেরিয়া, যে কোন রেকটিফায়ারটা ভালো, আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে ওই ছেলেটা মুর্শিদাবাদে পড়িস তুই এখন তুই যে সমস্ত ইন্ডাস্ট্রিতে জব করবি, ধর সাপোজ আমি বলছি কোনো ভেহিকলস কোম্পানিতে, ভালো কোম্পানিতে, ইউআই বলে একটা কোম্পানি আছে, ওই সমস্ত কোম্পানি বা হাবি যাবি অনেক ভালো ভালো সিমেন্স ঢুকবি, সেখানে তোকে হয়তো দেখা গেল এমন একটা পার্ট দিল, সেখানে তোর কাজটা হচ্ছে রেকটিফায়ার। তো তোকে তো বুঝতে হবে যে কোন রেকটিফায়ারটা এফিসিয়েন্ট না, তাই তো? তুই রেসপন্সিবল মানে ডিসাইড করার জন্য। তো সেই ক্ষেত্রে তুই সবার প্রথমে চেক করবি যে আমার এই রেকটিফায়ারটার সবার ফার্স্ট এই রেকটিফায়ারটার রিপেল ফ্যাক্টর কী আছে আর এফিসিয়েন্সি কী আছে। এবং সেটা যখনই আমরা দেখতে গেছিলাম তখনই আমরা দেখতে পেয়েছিলাম যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এফিসিয়েন্সি যেটা হয় সেটা লেস দেন 50%, সরি এফিসিয়েন্সি যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করি লেস দেন 50% রয়েছে, 41.23 সামথিং, ঠিক আছে? এবং তার সাথে যদি রিপিল ফ্যাক্টর দেখি সেটাও 1-এর উপরে চলে গেছে, মানে প্রচণ্ড মাত্রায় এসি কন্টেন্ট আউটপুটে পাচ্ছি। তাহলে ডেফিনেটলি তুই তোর ডিসি অপারেটেড ডিভাইসে নিশ্চয়ই এটা ইউজ করবি না। তো যেহেতু করবি না তার জন্য কিন্তু তোর মাথায় আসলো যে আমরা এই পার্টিকুলার কেসটাকে কীভাবে রিডিউস করতে পারি। কীটাকে রিডিউস করব? আমরা দাদা রিপিল ফ্যাক্টরটাকে রিডিউস করব, এইটাকে কী করে ইনক্রিজ করা যায় সেই দিকে আমরা নজর দিই। তো সেই দিকে নজর দিতে গিয়েই আমাদের কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারটা এসছিল, ঠিক আছে? যেটা আজকে আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ মানে রেকটিফায়ার। চলো আসছি। বুঝতে পেরেছিস তো হাফ ওয়েভকে কেন বাদ দিয়ে ফুল ওয়েভে আসা হয়েছিল সবাই? হ্যালো, হ্যাঁ দাদা। যারা ইলেকট্রিক্যালের ছিলিস তারা আমাকে বল, বা মেকানিক্যালের ছিলিস, মেশিন মোটামুটি জানিস, বল তো সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের ব্যাপারে একটু বল, কি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার? সেন্টার ট্যাপ ট্রান্সফরমার হচ্ছে যা সেকেন্ডারি কয়েলের, ঠিক আছে? সেন্টার ট্যাপ ট্রান্সফরমার হচ্ছে যা সেকেন্ডারি কয়েলের মাঝখান থেকে একটা ট্যাপিং করা হয়। তোরা হয়তো আমার থেকে অনেক ভালোই জানবি
বিকজ এগুলো তো আমার সাবজেক্ট নয়, আমি অত ডিটেলসে মেশিন জানি না, কিন্তু বেসিক আইডিয়া আমারও আছে যে একটা কি হয়, একটা ট্রান্সফরমার নিলাম, যে ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলকে আমরা ট্যাপিং করব, ট্যাপিং করে ওটাকে দুভাগে ভাগ করা হবে। ঠিক আছে, করা হবে, ভালো কথা দাদা, করা হলো, দেখ ভালো করে দেখ করা হয়েছে। ট্যাপিং করার পরে আমরা কি করছি, আমরা এইরকমভাবে একটা কানেকশন তৈরি করছি। ঠিক আছে, আচ্ছা, তো বেসিক্যালি এইখানে যেহেতু হয়েছে, তাহলে এখানে এখন কি হয়েছে বল, এখানে এখন মাধ্যিখানেরটাকে আমরা যদি 0 ভোল্ট ধরি, তার রেসপেক্টে আমরা কখনো এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, হোয়াট এভার আমরা কিছু একটা পাবো, সেটা আমরা পরে দেখছি। তাহলে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, যেটাকে আমরা V2 নাম দিচ্ছি, এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, সাপোজ সেখানে আমরা V1 নাম দিচ্ছি। ওকে, আর এখানে একটা এখানে একটা ডায়োড কানেক্ট করে দিচ্ছি, কারণ ফুল ওয়েভে তোকে যদি জিজ্ঞাসা করে অলওয়েজ যে ফুল ওয়েভ সার্কিট তৈরি করার জন্য রেকটিফায়ার মিনিমাম কটা ডায়োডের রিকোয়ারমেন্ট হয়, তাহলে বলবি 2টো, আর ম্যাক্সিমাম সেটা ডিপেন্ড করছে আমরা কী ধরনের সাপ্লাই ইউজ করছি, কী ধরনের রেকটিফায়ার বানাচ্ছি। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ রেকটিফায়ার, এগুলো যেগুলো বানাচ্ছি। 3 ফেজ রেকটিফায়ারও বানানো যায়। হয়তো কিছুটা ইলেকট্রিক্যাল যারা আছিস তারা জানিস যে পাওয়ার ইলেকট্রনিক্সে ওখানে পড়তে পারি, পাওয়ার ইলেকট্রনিক্স যদি ছিল সেখানে 3 ফেজ রেকটিফায়ারের কথা বলা হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোল রেকটিফায়ারের আন্ডারে পড়ে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে তোর নর্মালি হচ্ছে এটা সিঙ্গেল ফেজ রেকটিফায়ার এগুলো। ঠিক আছে, তো সিঙ্গেল ফেজ রেকটিফায়ারের ক্ষেত্রে, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যানালিসিসটা করবো, দুটো ডায়োড আমাদের ইউজ করতে হবে অ্যাটলিস্ট আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার বানাতে গেলে, এবং সব থেকে এফিসিয়েন্ট কি ব্রিজ রেকটিফায়ার, যেখানে আমরা 4টে ডায়োড ইউজ করি। তো সবার প্রথমে আমার যেটা মূল উদ্দেশ্য, যে এখন আমরা অ্যানালিসিস করে দেখি একটু ঘটনাটা কি ঘটছে। আমাদের এটা হচ্ছে ইনপুট সাপ্লাই, যেটা কিনা আমাদের প্লাগ থেকে আসছে এই ডিভাইসের মধ্যে। তো আমাদের প্রথমে এই 0 থেকে পাই, এই যে টাইম ডিউরেশনটা আছে 0 থেকে পাই, এই টাইম ডিউরেশনে VM sin ওমেগা t যে সাপ্লাইটা অ্যাপ্লাই করা হচ্ছে এসি সাপ্লাই, সেই 0 থেকে পাই টাইম ডিউরেশনের মধ্যে, এই 0 থেকে পাই টাইম ডিউরেশনের মধ্যে আমাদের পজিটিভ হাফ সাইকেল যাচ্ছে। এবং পজিটিভ হাফ সাইকেল মানে কি বলো? পজিটিভ হাফ সাইকেল মানে এইটাকে যদি A পয়েন্ট ধরো আর এটাকে যদি B পয়েন্ট ধরো, তাহলে অটোমেটিক্যালি এটা কি হবে বলো, বলো কি হবে? হ্যাঁ, এটা মাইনাস থাকবে, এটা প্লাস থাকবে, কারেক্ট? এটা প্লাস মানে কি, এটা প্লাস মানে এর অ্যানোডে প্লাস, ক্যাথোড দেখো এটা মাইনাস মানে এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে, মানে এটা মাইনাস। দাদা এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না, বল, কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে, এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বলো। ফ্লো করবে, কারেন্ট ফ্লো করার জন্য কয়েলের মধ্যে দিয়ে, যার জন্য এখানে ইনডিউস ইএমএফ জেনারেট হবে। পজিটিভ হাফ সাইকেলের জন্য যে ভোল্টেজটা সেকেন্ডারি কয়েলে পাবি, সেখানে তার ক্ষেত্রে দেখবি এই টার্মিনালটা প্লাস পাচ্ছিস, এই টার্মিনালটা মাইনাস পাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যেহেতু পাচ্ছি এই টার্মিনালটা কার সাথে কানেক্টেড, এই ডায়োডের অ্যানোডের সাথে, তার মানে এই মাইনাসটা যদি এদিক থেকে ঘুরিয়ে কানেক্ট করিস, তাহলে দেখবি এইটা কার সাথে কানেক্টেড, ক্যাথোডটা মাইনাসের সাথে। তাহলে এই ডায়োড D1টা কিসে আছে বলতো? অ্যানোড যদি প্লাস আর ক্যাথোড যদি মাইনাস হয়, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তোরা সবাই জানিস। তাহলে নিশ্চয়ই আবার যখন দেখতে পাচ্ছি এর অ্যানোডের ক্ষেত্রে কিন্তু মাইনাস টার্মিনালটা কানেক্ট হয়েছে, আবার এরও এখানে মাইনাস কানেক্ট হয়েছে, তাহলে দাদা এইটার ক্ষেত্রে কি হবে? দেখো ভাই, এটার ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে যে এইটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে এইখানে যে নেগেটিভ পোটেনশিয়ালটা আছে, সেই নেগেটিভ পোটেনশিয়ালের থেকে এখানে নেগেটিভ পোটেনশিয়ালটা অনেক বেশি হয়। এটা ডায়োডের তোমার যে ইকুইভ্যালেন্স সার্কিট বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে ভালো করে পড়ানো হয়। মানে তোমরা সবসময় ভাবো কি, তোমরা সবসময় এটা ভাবো, মানে নর্মালি ছেলেপুলেরা এটাই জানে যে এটা প্লাস এটা মাইনাস মানেই মানে সবসময় ফরওয়ার্ড বায়াস, আর উল্টোটা হলেই সবসময় রিভার্স বায়াস। কিন্তু আমি তোমাকে বলতে পারি ডায়োডে এরকমও কন্ডিশন আছে, দুটো টার্মিনালেই নেগেটিভ ভোল্টেজ। ধরো আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে গেট লেভেলের এরকম ডিসকাস করে, যারা গেট দিবি তারা জানবি যে এখানে একটা সাপ্লাই দেওয়া হয়েছে এই টার্মিনালে, ডায়োডে ধর এখানেও একটা সাপ্লাই দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে -5 ভোল্ট, এটা হচ্ছে -15 ভোল্ট। বল ডায়োডটা অন থাকবে না অফ থাকবে, বুঝতে পারছিস? তাহলে বল কোনটা বড় এদের মধ্যে, কোনটা বড়? শোনো, যেটা মোর নেগেটিভ তার উপরে ডিসাইড হবে ডায়োডের বিহেভিয়ার কি হয়। তাহলে মোর নেগেটিভ কোনটা? এই টার্মিনালটা, হ্যাঁ কি না? হ্যাঁ, এটা লেস নেগেটিভ, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে ডায়োডটা কিসে থাকবে? এখানে কিন্তু এরকম ভাবিস না যে -5 তো 0-র কাছে, -15 তো 0-র থেকে অনেক দূরে, তার মানে বেসিক্যালি -5 0-র কাছে মানে আমার ভাই এটা ফরওয়ার্ড বায়াস, কিন্তু ভুল হয়ে যাবে, এটা রিভার্স বায়াস হবে।
কারণ যেটা মোর নেগেটিভের ওপরে মোর পজিটিভের ওপরে সবসময় ডিসাইড করছি, তাই না? ইয়েস অর নো? কারণ আমরা যদি নর্মাল একটা ডায়োড দেখি তাহলে 0 পজিটিভ, 0 ভোল্টও পজিটিভ, 5 ভোল্টও পজিটিভ, কিন্তু ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কার উপর ডিসাইড করছে? মোর পজিটিভের উপরে, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে এইখানে ডায়োডের বিহেভিয়ারটা কার উপরে হবে? মোর নেগেটিভের উপরে। তাহলে যে দেখো দুটো টার্মিনালে নেগেটিভ পোলারিটি প্রোভাইড করা হয়েছে সাপ্লাই, যেহেতু ক্যাথোড টার্মিনালে মোর নেগেটিভ আছে, দ্যাট মিন্স ক্যাথোড টার্মিনাল ইজ গ্রেটার দ্যান অ্যানোড টার্মিনাল, তাহলে ডায়োডটা তোমার কিন্তু নর্মালি অফ কন্ডিশনে থাকবে। ক্লিয়ার? সেরকম কেসটা এই কন্ডিশনেও ঘটছে। এখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে টার্মিনালের পোলারিটিটা, ঠিক আছে, কি মোর নেগেটিভ না লেস নেগেটিভ দেন এইটা? বলো, হ্যাঁ বলো। অ্যানোডটা ছোট ক্যাথোডের থেকে। আচ্ছা, আমি এইটাকে একটু ভালো মানে তোমাদেরকে একটুখানি সুবিধার্থে এটা করে দিই, এটাকে গ্রাউন্ড করে দিই। চলো, এটা ধরো 0 ভোল্টে আছে, তাহলে এটা মাইনাস। তাহলে বলো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ডায়োডের ক্ষেত্রে যদি দেখা যায় যে এখানে নর্মাল একটা গ্রাউন্ড সাপ্লাই দেওয়া হয়েছে, এগুলো সব বুঝে নেই, আর এখানে ধর দেওয়া আছে হচ্ছে -5 ভোল্ট, তাহলে ডায়োডটা কিসে থাকবে বল? ডায়োডটা তবুও কিন্তু অফ কন্ডিশনে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানেও ঘটনাটা সেরকম ঘটছে। তাহলে ডায়োডটা কি আছে? অফ কন্ডিশনে আছে, D2 কন্ডাকশন স্টেটে নেই। কেন? কারণ ডায়োডের ক্ষেত্রে এইখানে আমরা মোর নেগেটিভ, আমরা সবসময় মোর নেগেটিভের রেসপেক্টে এইটা দেখছি এখন। তাহলে মোর নেগেটিভ আমাদের অ্যানোড টার্মিনাল উইথ রেসপেক্ট টু ক্যাথোড টার্মিনাল। তো ক্যাথোড টার্মিনাল ইজ অ্যানোড টার্মিনালের থেকে বড়, কারণ ক্যাথোড টার্মিনালে 0 ভোল্ট আছে, ঠিক আছে? আর অ্যানোড টার্মিনালে হচ্ছে কি আছে তোমার -5 ভোল্ট। তাহলে এটা উল্টো কেস, তার মানে ক্যাথোড টার্মিনাল ইজ গ্রেটার দেন অ্যানোড টার্মিনাল। তো ক্যাথোড টার্মিনাল ইজ গ্রেটার দেন যদি অ্যানোড টার্মিনাল হয়, সেই ক্ষেত্রে কি হবে বলো? সেই ক্ষেত্রে ডায়োডটা নরমালি অফ কন্ডিশন থাকবে। তাহলে যে এই যে সাপ্লাইয়ের জন্য যে কারেন্টটা ফ্লো করছিল, সেই কারেন্টটা শুধুমাত্র সার্কুলেট হবে কোনখান দিয়ে? শুধু এইটুকুনির মধ্যে দিয়ে, কারেক্ট? হ্যাঁ কি না? শুধু ওপরের পাতটাকে কমপ্লিট করবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইখান থেকে যাবে, এখান থেকে যাবে, এখান থেকে আসবে, এদিক দিয়ে গিয়ে চলে আসবে। কেন এদিকে যাবে না? কেন? কারণ এটা তো ওপেন হয়ে যাবে একটু বাদেই, তাই না? তাহলে এদিকে তো আর কারেন্ট আসবে না। কেন? কারেন্ট যেদিকে তোমার রেজিস্ট্যান্স কম, যেদিকে বাধা কম, কারেন্ট সেদিক দিয়েই তো যেতে চাইবে, নর্মাল ব্যাপার। তাহলে ডায়োডটা কিন্তু এদিক থেকে ঘুরে ঘুরে এদিকে এসে সার্কিটটা কমপ্লিট করবে। সেই ক্ষেত্রে কি পাবি? লোডের অ্যাক্রসে একটা আউটপুট ভোল্টেজ পাবি না? কারণ কারেন্ট প্রেজেন্ট আছে। তাই কারেন্ট ইনটু লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি হবে? ভি আউট। ইয়েস অর নো? হ্যাঁ, কিন্তু সমস্যাটা ছিল হাফ ওয়েভে, যে অনলি পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট পাচ্ছিলিস, কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে এটা হবে না। ফুল ওয়েভের ক্ষেত্রে যদি দেখিস তাহলে ঠিক উল্টো অ্যানালিসিসটা নিজেরা কর। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে কি হচ্ছে? তখন D1টা অফ, D2টা অন, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে কারেন্টটা কোন দিক থেকে কিভাবে ফ্লো করবে? এদিক থেকে যাবে, গিয়ে ঘুরবে, ঘুরে এই দিক দিয়ে গিয়ে এইভাবে হয়ে আবার এই পাতটা ধরে এইভাবে কমপ্লিট করে চলে আসবে। তাহলে যেহেতু এইভাবে ঘুরে এইভাবে আসবে, তাহলে সেই জন্য এই D2 ডায়োডের জন্য এখন আবারও ভি আউট পাবি। তাহলে এখানে দুটো কেসের জন্য পাচ্ছিস। যখন 0 থেকে, ভালো করে বোঝ, যখন টিটা 0 থেকে পাই এর মধ্যে রয়েছে, তখনও তুই আউটপুট ভোল্টেজ পাচ্ছিস। কার জন্য? কার জন্য আউটপুট ভোল্টেজ আছে? লেটস সে সামহাউ VM সিঙ্গেল ড্যাশ সাইন ওমেগা টি, কিছু একটা পাচ্ছিস, ঠিক আছে? ওকে, কার জন্য? D1 ডায়োডের জন্য, তাই তো? আবার দেখ, যখন তুই পাই থেকে 2 পাই এর মধ্যে রয়েছিস, তখনও কিন্তু ভি আউট পাচ্ছিস, যেটা কিন্তু হাফ ওয়েভে পাচ্ছিলিস না। সেটা আমি ধরলাম ভি ডবল ড্যাশ, দুটোকে আলাদা করার জন্য সাইন ওমেগা টি, কিন্তু এটা কার জন্য? তখন D2 ডায়োডের জন্য। তাহলে বেসিক্যালি যদি এর আমরা যদি তোর কি দেখি, ভিআই মানে তোর আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখি, তাহলে আমরা দেখছিলাম আগের ক্ষেত্রে কি হতো? এটা হতো, তারপর মাঝখানে গ্যাপ, তারপর আবার এখানে হতো। এটা হাফ ওয়েভের জন্য এরকম ছিল, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু এখন আমরা ফুল ওয়েভের জন্য কিন্তু আর দেখবো না এরকম। ফুল ওয়েভের জন্য কেমন দেখবো? ফুল ওয়েভের জন্য দেখবো এরকম, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ফুল ওয়েভের জন্য কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ফুল ওয়েভের জন্য কিন্তু আমরা কার্ভটা এরকম দেখতে পাচ্ছি, যেটার অ্যানালিসিস আমরা নেক্সট দিন করব। আজকে জাস্ট আমি ইন্ট্রোডাকশন ক্লাসের জন্য বলছিলাম যে এগুলো ক্যালকুলেট করলে দেখবি এফিসিয়েন্সিটা ডেফিনেটলি তোর গ্রেটার দ্যান 50% হয়ে যাচ্ছে। এবং রিপেল ফ্যাক্টরটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পেরেছি। তোমার লেস দ্যান 1। এই দুটো কারণে আমরা কিন্তু ফুল ওয়েভ সার্কিটকে ইউজ করে থাকি। নেক্সট দিন আমি এইটার তোর পুরো মানে এটা অ্যানালিসিসটা বুঝতে পারলি,
নেক্সট দিন আমি এর ওয়েব ফর্ম এঁকে এর জন্য কত রিপেল ফ্যাক্টর হয় আর কত ইস্যু হয় সেটাও দেখাবো। না ঠিক আছে, আমি দেখিয়ে দিই। দেখ, আমরা ডায়োডের বেসিক্যালি কিছুই না, আমরা ভালো করে আগে কার্ডটা আঁকি, তাহলেই বুঝতে পারবি। এটা কি বল, এটা হচ্ছে তোর ইনপুট সিগন্যাল, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ, এটা তোর ইনপুট সিগন্যাল তো, হ্যাঁ কি না? Yes, sir. হ্যাঁ। এটা তোর ইনপুট সিগন্যাল, ভি ইন, এসি সাপ্লাই দিয়েছিস। এটা তোর হচ্ছে পিক ভ্যালু π/2 তে, এটা হচ্ছে তোর পাই, এটা হচ্ছে তোর 0, এটা হচ্ছে তোর 2 পাই, এটা হচ্ছে তোর 3 π/2, এটা হচ্ছে তোর 5 π/2, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ, এইভাবে যাবে, তাই তো? ইয়েস অর নো? এটা হচ্ছে তোর 3 পাই, তারপর এটা হচ্ছে 7 π/2, এরকম ভাবে চলতে থাকবে, কারেক্ট? ইয়েস অর নো? আচ্ছা, এবার আমরা এখন যে ছবিটা আঁকবো, এখানে একটা জায়গা আমার খুব বিরক্ত লাগে যে এই বোর্ডে ভাই ভালো করে ছবি আঁকা যায় না। এটা যদি এমনি হোয়াইট বোর্ড হতো তাহলে অনেক সুন্দর করে আঁকতে পারতাম, এটাতে অত সুন্দর করে আঁকা যাচ্ছে না। তবু বোঝা যাচ্ছে তো তোদের কাছে? এইটা বল। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোর ইনপুট সিগন্যালের রেসপেক্টে আমরা এটা দেখছি, যেটা আমরা ইনপুট দিয়েছিলাম। আমাদের এবার যেটা হবে সেটা আমরা D1 ডায়োডের রেসপেক্টে দেখবো। তাহলে D1 ডায়োড কোন কোন রেসপেক্টে পাবো তোরাই বল? 0 থেকে পাই এর জন্য পাবো, পাই থেকে 2 পাই এর জন্য কিন্তু ডায়োড 1 এর ক্ষেত্রে পাবো না, কারণ পাই থেকে 2 পাই এর মধ্যে ডায়োড কি থাকবে? অফ কন্ডিশন। D1 ডায়োডটা শুধু বলছি। আবার 2 পাই π/2 3π/2 এটা একটু বলে দেবেন আরেকটু। হ্যাঁ, π/2 টা হচ্ছে পিক ভ্যালু, যেখানে তুই এই এসি সাপ্লাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু রিচ করবি। মানে এটা হচ্ছে সেই টাইম ইনস্ট্যান্ট, যেই টাইম ইনস্ট্যান্টে তোর এই ইনপুট সিগন্যালটা ম্যাক্সিমাম ভ্যালু রিটার্ন করবে তোকে। ক্লিয়ার? আমি আবার বলেছি, সিগন্যাল কি ওয়ান টাইপ অফ ফাংশন, যে টাইমের পার্টিকুলার ইনস্ট্যান্টের জন্য তোকে কিছু না কিছু একটা ভ্যালু রিটার্ন করছে। তো আমরা দেখতে পারবো যখন t = π/2 তে পৌঁছাবে তখন এই সাইনোসয়েডাল সিগন্যাল তার ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে। বোঝা গেছে? সেটা কোন দিকে? পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে সব দিকে। মানে আমি বলতে চাইছি, ধর এই জায়গাটায় এখন আছিস t = 0 তে, t = 0 তে 0, t = 1 এ ধর 2 ভোল্ট, t = ধর সামথিং কিছু একটা এরকম যাচ্ছে, এখানে 2, এখানে 3, এই করতে করতে এখানে 5, তাহলে এখানে +5 ভোল্ট কোন জায়গাটায় পাচ্ছিস? এটাই হচ্ছে ম্যাক্সিমাম, আর বাড়বে না। এরপরে আবার ধীরে 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 আবার 0 দিকে আসবে, তাহলে π/2 তে। আর 3 π/2 হচ্ছে ঠিক উল্টো কেস, এদিকে আবার কমতে 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 -5 অবধি পৌঁছাবে। বুঝেছিস? সেই -5 থেকে আবার ধীরে ধীরে 0 দিকে এগোবে। বোঝা গেছে যে কোশ্চেনটা করেছিলিস? হ্যালো? হ্যাঁ স্যার। এবার আমাকে বল, D1 ডায়োডটা শুধুমাত্র কোন কোন সময় কন্ডাক্ট করতো? D1 ডায়োডটা 0 থেকে পাই এর মধ্যে থাকলে করবে, কারণ পজিটিভ হাফ সাইকেলের জন্যই একমাত্র D1 কন্ডাক্ট করবে। তাহলে পজিটিভ হাফ সাইকেল কোথায় কোথায় পাচ্ছি বল? দেখ, 0 থেকে পাই এর জন্য পাচ্ছি পজিটিভ হাফ সাইকেল, তারপর হচ্ছে 2 পাই থেকে 3 পাই এর জন্য পাচ্ছি, কারেক্ট? ইয়েস অর নো? তাহলে এই পার্টিকুলার কন্ডিশনে আমাদের D1 কি থাকবে? কন্ডাক্ট করবে। আরে কন্ডাক্ট করা মানে কি? কন্ডাক্ট করা মানেই তো এই যে স্ট্রাকচারটা, এটাকেই ও তুলে বসিয়ে দেবে। মানে কি করবে? মানে মিরর ইমেজ ক্রিয়েট করে দেবে এই জায়গাগুলোতে, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ, ফর অ্যান এক্সাম্পল। তাহলে এটা পেয়ে গেলাম D1 এর রেসপেক্ট। এইটা হচ্ছে D1 অন, এখানে D1 অফ, এখানে D1 অফ। আবার এখান থেকে যখন এখানে ছবি আঁকবি, এখানে আবার D1 অন পাবি। সিমিলারলি যদি আমরা D2 এর রেসপেক্টে দেখি, চলো D2 এর রেসপেক্টে দেখি, তাহলে কি হবে? সিমিলারলি যদি আমরা D2 এর রেসপেক্টে দেখি কি হবে ভাই? সিমিলারলি আমরা যদি D2 এর রেসপেক্টে দেখি, তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের ডায়োডগুলো শুধুমাত্র অ্যাক্টিভ হবে নেগেটিভ হাফ সাইকেলের জন্য। আর নেগেটিভ হাফ সাইকেল মানে কি? পাই থেকে 2 পাই D2 কন্ডাক্ট করবে, তারপর হচ্ছে তো 3 পাই থেকে 4 পাই এই টাইম ডিউরেশনে D2 কন্ডাক্ট করবে। তার মানে বেসিক্যালি কি হবে? বেসিক্যালি যদি পাস, এখানে কিছু পাবি না, এই টাইম ডিউরেশনে D2 আছে, এই টাইম ডিউরেশনে D2 পাবো, এই টাইম ডিউরেশনে D2 অ্যাক্টিভ হবে, হ্যাঁ কি না? কারেক্ট? ইয়েস অর নো? এবার অ্যাকচুয়াল আউটপুট, এই দুটোকে যদি মার্জ করে দিস তাহলে কেমন হবে বল? ধরো অ্যাকচুয়াল যে রেকটিফায়ারের আউটপুটটা আছে, বল এই দুটোকে মার্জ করে দিলে কেমন হবে? তাহলে আগে যেটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হচ্ছিল, মাঝখানে গ্যাপ, যার জন্য তোমার পাওয়ার ডিসিপেশন বেশি হয়ে যাচ্ছিল,
ইন্টারনাল সার্কিটে ওই রেকটিফায়ারে, সেই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা অনেকটা কম পাচ্ছিলাম। কিন্তু এই ক্ষেত্রে তো ভাই পুরো কন্টিনিউয়াস নেচারে আমরা এরকম সিগন্যাল পাবো, কোথাও আমাদের কোনো ডিসকন্টিনিউটি ক্রিয়েট হবে না, মানে পুরো টোটালি আমরা এটা পাবো, তারপরে এটা D2 এর জন্য পাবো, আবার D1 এর জন্য পাবো, আবার D2 এর জন্য পাবো। তো অটোমেটিক্যালি আমার পাওয়ার ডিসিপেশনটা আগের মতো অতটা হবে না। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে, এফিসিয়েন্সি আমাদের কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে, আর রিপিল ফ্যাক্টরও কমে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ধরনের কিন্তু আমরা ফুল ওয়েভের রেকটিফায়ারের আউটপুট পাই। এটা ব্রিজ আর্ক বা এটা সেন্টার ট্যাপ আর্ক দুটোরই সমান, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে অ্যানালিসিসে, পার্থক্য কোথায়? ক্যালকুলেশনে এফিসিয়েন্সির জায়গাতে কিছুটা চেঞ্জেস পাবি, আর রিপিল ফ্যাক্টরের ক্ষেত্রে কিছুটা জায়গায় চেঞ্জেস পাবি। আমি ক্যালকুলেশনগুলো পরের দিন দেখাবো। এই অবধি কার বুঝতে অসুবিধা আছে যাবতীয় কোশ্চেন আমাকে করে নাও, যাতে নেক্সট দিন যখন আসবে তখন কোনো কনসেপ্ট মানে নেই তোমার কাছে বা অসুবিধা হচ্ছে বুঝতে নেক্সট ক্লাসে, সেটা জানো না হয়। বলো বলো ভাই, কারোর কোনো যে কোনো কোশ্চেন অ্যানালগ থেকে যা মনে হচ্ছে করতে পারো, বলো। লাস্ট একটা দেখালেন না কাজগুলো একসাথে, মানে ওপরের দিকে, তারপর নিচে, তারপর ফুল ওয়েভের ক্ষেত্রে মানে একটা হয়েছে পাওয়ার ডিবি, একটা কি বললেন টার্মটা? পাওয়ার, বলো পাওয়ার। পাওয়ার ডিবি একটা কি টার্মটা বললেন? আমি বললাম, হ্যাঁ আমি বললাম যে ডিসিপেশন, ঠিক আছে, পাওয়ার ডিসিপেশনটা রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, যখনই তুমি হাফ ওয়েভের ক্ষেত্রে দেখছো যে কন্ডাক্ট করছে 0 থেকে পাই, আবার পাই থেকে 2 পাই কন্ডাক্ট করছে না, সেই ক্ষেত্রে ডিসিপেশনটা ম্যাক্সিমাম হবে। তো এই ক্ষেত্রে ডিসিপেশনটা রিডিউস হয়ে যাবে, তো সেটাও ক্যালকুলেট করে দেখা যায়, তো এফিসিয়েন্সিটা ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার মানে তো এফিসিয়েন্সি, মেকানিক্যালের ছেলেরা তো অবশ্যই তাই জানে, হ্যাঁ কি না? আউটপুট বাই ইনপুট মানে এফিসিয়েন্সি, কারেক্ট অঙ্কন? তাই তো পুরো একেবারে ডিপ্লোমাতে তাই মেকানিক্যাল জেনে এসেছিস। তাহলে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, এবার তুই বল আউটপুট পাওয়ার মানে কি? আউটপুট পাওয়ার মানে নিশ্চয়ই ওখানে, মানে আমরা যদি বেসিক্যালি ইলেকট্রিক্যালের রেসপেক্টে ভাবি, তাহলে পাওয়ার মানে কি? I স্কোয়ার ইন্টু আর, কারেক্ট? তার মানে আইটা খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে লোডের একপাশে, তার জন্য তোর কি হচ্ছে বল? তার জন্য তোর পাওয়ার ডিসিপেশনটা ম্যাক্সিমাম হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে বল আমি কি একটু আগে ঠিক বললাম না ভুল বললাম? পাওয়ার ডিসিপেশন বাড়বে না কমবে ফুল ওয়েভের ক্ষেত্রে? বাড়বে তো। বাড়বে না কমবে? বাদ বাকি জন ও বলছে বাড়বে, বাদ বাকি জন ঠিক বলেছে বাড়বে। আমি উল্টোটা বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি বাড়বে, কারণ I স্কোয়ার ইন্টু আর। তাহলে যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে পাচ্ছিস রূপম, সেই ক্ষেত্রে দেখবি লোডের একটা পাওয়ার ডিসিপেশনটা বাড়বে হাফ ওয়েভের থেকে। তাহলে আউটপুট বাই ইনপুট যে পাওয়ার আমরা দেবো, সেই ইনপুট পাওয়ারের থেকে আউটপুট পাওয়ার বেশি হয়ে গেলে কি হবে? যদি নিউমারেটর বা ডিনোমিনেটর থেকে বড় হয়ে যায়, তাহলে টোটাল রেশিওটা বড় হবে, তাই না? তার মানে ওটাকেই তো 100 দিয়ে গুণ করলে যে টোটাল যে আমাদের এফিসিয়েন্সিটা সেটাও ইনক্রিজ হয়ে যাবে, কারেক্ট? তাহলে আমরা ফুল ওয়েভের ক্ষেত্রে, ব্রিজ ওয়েভের ক্ষেত্রে আরও বেশি পাওয়ার ডিসিপেশন অ্যাক্রস দ্য লোড দেখতে পাই। আর সেটার সাথেও মানে ইনভার্সলি কানেক্টেড আছে তো রিপেল ফ্যাক্টরটা, তাই যেহেতু পাওয়ার ডিসিপেশন যত বেশি বাড়বে তত রিপেল ফ্যাক্টর কমবে। এটা প্র্যাকটিক্যালি দেখানো যায় কিভাবে হয়, ঠিক আছে? তো ওই অনুযায়ী যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো যে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপেল ফ্যাক্টর খুবই কম, ঠিক আছে? এটার ক্ষেত্রেও অলমোস্ট তোর কত আসবে? এটার ক্ষেত্রে অলমোস্ট আসবে হচ্ছে, দাঁড়া মনে করে করি, এটার ক্ষেত্রে অলমোস্ট আসবে হচ্ছে রিপেল ফ্যাক্টরটা 0.48। সেটা যখন তুই ইসের ক্ষেত্রে পাবি, ব্রিজের ক্ষেত্রে, সেটা দেখবি আরও কমে গেছে 0. ব্রিজেরটা আমার এই মুহূর্তে মনে নেই 0. সামথিং কত আছে, 4.5 না 4.3, মানে এক্স্যাক্টলি যদি বলি দেখবি রিপেল ফ্যাক্টরটা 1-এর থেকে অনেকটাই কম, ঠিক আছে? আর সেক্ষেত্রে এফিসিয়েন্সি মোর দ্যান 80%-এর উপর চলে যাবে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, আগে যেটা লেস দ্যান 50% ছিল। তো এই কারণে আমরা ব্রিজ রেকটিফায়ার ইউজ করবো। কিন্তু শুধু ব্রিজ দেখলেও হবে না, আমাদের ফিল্টার সার্কিটটাও দেখতে হবে, ঠিক আছে? তো নেক্সট দিনে আমাদের প্রথম যে ইউনিটটা আছে ইলেকট্রিক্যালের রেসপেক্টে বলছি, বাদ বাকি জনেরটাও মিলিয়ে নিবি। সেক্ষেত্রে আমাদের প্রথম চ্যাপ্টারটা কিন্তু নেক্সট দিন কমপ্লিট হয়ে যাবে, যেটা হচ্ছে বেসিক আইডিয়া অ্যাবাউট রেকটিফায়ার। কারণ ওখান থেকে খুব একটা কোশ্চেন আসবে না, 2, 1, 3, ম্যাক্সিমাম 3 মার্কসের কোশ্চেন দেবে। মেন খেলা শুরু হবে তোদের ক্ষেত্রে, মেজরিটি কোশ্চেন আসবে, আমি বারবার বলছি, অপ্যাম থেকে আর বিজেডি থেকে ভরে কোশ্চেন পাবে। আচ্ছা, সিএসসি একই সিলেবাস?
আমি জানি না ভাই, আমার কাছে সিএসসি সিলেবাসটা আমি দেখিনি ইলেকট্রনিক্সে, শুধু ছবি তুলে তাহলে ওইটুকুনি ক্রপ করে আমাকে পাঠা, অঙ্কন মেকানিক্যালেরটা পুরো শুধুমাত্র ক্রপ করে পাঠা, আর ইলেকট্রিক্যালটা রয়েছে, ইলেকট্রিক্যালটা আমার বেশি মাথায় রয়েছে, কারণ আগেরবার শুধু ইলেকট্রিক্যালকেই আমি পড়িয়েছিলাম বিটেকে, তো আমার ওটা ভালোভাবে আছে। এবং ওর সিলেবাসটা যদি আমি বলি দেখে নিতে পারে ও মিলিয়ে, প্রথম চ্যাপ্টার হচ্ছে রেকটিফায়ারের বেসিক আইডিয়া, দেখে নে একবার ইলেকট্রিক্যালের যে আসিস, পরেরটা বিজেটি, তারপরেরটাই আছে অপ্যাম্প, অপ্যাম্পের প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে ভাগ করেছে, আর মাঝখানে আছে হচ্ছে ওই অসিলেটর ফসিলেটরের কিছু পার্ট, ঠিক আছে? ওকে, তো কোনো হ্যালো doubt? স্যার। বল বল দেবনীল বল। হ্যাঁ বলছি ওই আমাদের কলেজের এই সিলেবাসটা পাঠাবো হ্যাঁ দিবি তো, তোদের একটু আলাদা হবে আমার মনে হয়, তোদের কলেজে ইলেকট্রিক্যালের একটা দিদি আমার কাছে পড়ে গেটের জন্য, বলছি ওর নামটা বলে দিচ্ছি, তুই হয়তো গিয়ে জিজ্ঞাসা করতে পারিস, ও আমার কাছে পার্সোনালি আলাদা করে পড়ে গেটের জন্য, আর ওর নাম হচ্ছে প্রিয়াশ্রী, ঠিক আছে? তোদের সিলেবাসটা একটু আচ্ছা আলাদা কি হবে। গভর্নমেন্ট কলেজগুলো তো সব এক হবে না ম্যাকাউন্টে? দেখ ম্যাকাউন্টের সিলেবাস এক, গভর্নমেন্ট কলেজগুলো ম্যাকাউন্টের যদি আন্ডারে হোস তাহলে এক, আবার যাদবপুর যদি হোস, জলপাইগুড়ি যদি, বহরমপুর হ্যাঁ ম্যাকাউন্ট হলে এক, আর যদি জলপাইগুড়ি হোস বা যাদবপুর হোস তাহলে সিলেবাসে একটু এদিক ওদিক আছে, ঠিক আছে? বুঝেছিস? দাদা বলছি সিলেবাসটা গ্রুপে দেবো না তোমাকে পার্সোনালি দিয়ে দেবো? গ্রুপে দে, ঠিক আছে? Okay. আমাদের একটা গ্রুপে দিয়েছি আমাদের। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি আজকে ক্লাসের পরে দেখে নিচ্ছি, কিন্তু বল এখনো যদি কোনো ডাউট থাকে বা কিছু থাকে বল, কোনো কোশ্চেন আসছে রেকটিফায়ার নিয়ে কিছু ভাবছিস, এনিওয়ান বল, বলতে পারিস, কোনো অসুবিধা নেই। অনিশ, অঙ্কন, দেবনীল, হ্যাঁ স্যার ঠিক আছে। মুস্তাফা, আরে রূপম, নীল পটল, সাও আর পল্লী, বলো ভাই তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। হেরিটেজ ইসে, তারপর হচ্ছে নেতাজি সুভাষ, নেই তো? তাহলে কিন্তু আমি নেক্সট দিন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি, ঠিক আছে? আমি দেখবো। আর আমার পড়ানোর মধ্যে একটাই ব্যাপার হচ্ছে, তোকে কিন্তু রেগুলার বেসিস পড়তে হবে ভাই, নোটস তোরা পেয়ে যাবি সময় মতো, সেটা নিয়ে চাপ নেই। আমি কিছু এখানে লেখাবো না কোনো দিনই, আমার কোনো ক্লাসে আমি কিছু লেখাতে আসবো না, এটা তুমি তোরা আগে থেকেই এক্সপেকটেশন রাখিস না যে দাদা এসে প্রত্যেকটা আমাকে সুন্দর করে নোটস লেখাবে। আমরা ইঞ্জিনিয়ার, আমরা বুঝতে এসছি ভাই, আমাদের ক্ষেত্রে নোটস মানে ওর লেখানো ওটা ইতিহাস ভূগোলের টিচাররা করে, ঠিক আছে? লেখাতে হবে তাদেরকে, বাট আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো ভাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লেখালে চলবে না, আমাদের কিন্তু সেই ক্ষেত্রে কী করতে হবে, আমাদের কনসেপ্ট বেশি মানে জোর দিতে হবে। তো আমি কোনোদিনই কিছু লেখাবো না, তাই বলে কি দাদা তাহলে আমি পড়বো কোথা দিয়ে? আমি অবশ্যই সমস্ত কিছু প্রপার ওয়েতে দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো টেনশন করবি না। এক একটা করে ইউনিট শেষ হবে তারপরেই দেবো। তাহলে ততদিন কী করবো দাদা, ততদিন তুমি তোমার যা সোর্স আছে, তুমি যেখান দিয়ে সোর্স পাও তুমি কাজে লাগাতে পারো। তুমি আমার এই ভিডিও রেকর্ডটা থেকে যদি কোনো কোশ্চেন তোমার মাথায় আসে, সেটাও নেক্সট দিন ক্লাসে করতে পারো, বাট ভাই পড়ে আসতে হবে। এটাই ইঞ্জিনিয়ারদের সব থেকে বড় প্রবলেম হয়ে যায়, যে ঠিকঠাক পড়ে না, ঠিক আছে? তো এটা সমস্যা হয়ে যায়, নাম্বার উঠে যাচ্ছে, নলেজ নেই, প্রবলেম হয়ে যাবে পরবর্তীকালে। তো আমি জোর দেবো হচ্ছে ভাই কনসেপ্টে, ঠিক আছে? বলছি দাদা ম্যাথটাও তুমিও পড়াবে? তোরা সবাই মোটামুটি বিটেকে উঠে গেছিস, সবাই ইংলিশে ভালো, সবাই ইংলিশে লিখতে পারিস, কারোরই সেরকম প্রবলেম নেই। যেটা বুঝবি সেটা লিখে দিয়ে আসলে, ইঞ্জিনিয়ারিংয়ে না গ্রামার দেখে, না কিছু দেখে, না লিটারেচার সাবজেক্টে খুব ভালো ভালো ইংলিশ ওয়ার্ড লিখতে হবে। তোরা জাস্ট বুঝাতে পারলে, ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ দেখাতে পারলে, প্রপার ডায়াগ্রাম দিতে পারলে, প্রত্যেকটাতে নাম্বার পাবে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, যা বুঝছিস তাই লিখছিস, তাই না? হ্যাঁ কি না? তাহলে আমার কাছে আসছিস কিসের জন্য? বোঝার জন্য। ভাই নোটস নেওয়ার জন্য তো তুই এমনিও যাবি, গুগলে গিয়ে লিখবি যে অ্যানালগ ইলেকট্রনিক্স নোট, হাজারও পেয়ে যাবি। কেন এসছিস? বোঝার জন্য, কোনো কনসেপ্ট ডাউট থাকলে সেটা ক্লিয়ার করার জন্য। তো আমি কোনো নোটস লেখাবো না, আমি কিন্তু ডেইলি বেসিসে কনসেপ্টের ওপর বেশি জোর দেবো, নিউমেরিক্যালের ওপর বেশি জোর দেবো, যেখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ক্লিয়ার? আমি একটা করে চ্যাপ্টার পড়াবো, শোন, আমার কাজ হচ্ছে একটা করে চ্যাপ্টার পড়াবো, সেই চ্যাপ্টার রিলেটেড তোদের ম্যাকআউটের বা যে যার আছি, সেটা ধর দেবনীলের ক্ষেত্রে আমাকে একটু হেল্প করতে হবে। দেবনীল তোদের যেহেতু ম্যাকআউট না ভাই, তোদের আর গুরু নায়কের প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে, মানে যেগুলোতে এক্সাম হয়েছে সেমিস্টার, সেগুলো জোগাড় করে আমাকে পাঠিয়ে দিতে হবে। সেই কোশ্চেনগুলো নিয়ে ক্লাসে ডিসকাস করে দিলে তোর মনে হয় না আর কেন তোদের কলেজের এইটা অটোনমাসে একটাই সুবিধা, টিচাররা যা পড়ায় বা আগের বছরে যা যা সেমিস্টার হয়েছে সেখান থেকে এদিক ওদিক করে কোশ্চেন নিয়ে এইবারও সেমিস্টার নেবে, এটাই হয়, ঠিক আছে? তাহলে তোদের কলেজের ক্ষেত্রে তো আমি ভাই ম্যাকআউটের যেমন অর্গানাইজার হয় বা এই হয়, ইয়ারের কোশ্চেন পাওয়া যায়, সেগুলো পেয়ে গেলাম, কিন্তু তোদের ক্ষেত্রে তো পাবো না। তো তোকে আমাকে জোগাড় করে একটু পিডিএফ করে দিতে হবে, এটা তোর কাজ, ঠিক আছে? তাহলে তোর কোশ্চেনগুলো আমরা ক্লাসে ডিসকাস করতে পারবো,
ঠিক আছে? তোর কোশ্চেনগুলো আমরা ক্লাসে ডিসকাস করতে পারবো, এটা একটা সুবিধা। আর বাদ বাকি যারা ম্যাকআউটে আছিস তাদের তো একেবারে কোশ্চেন নেবো, ধরবো, তোরা কোশ্চেন আমাকে পাঠিয়ে দিবি, দাদা দেখো এই 2015 থেকে 2022 অব্দি পাঠিয়ে দিলাম, আমাদের অ্যানালগের এই কোশ্চেন এসছে এই টপিকের উপর, তুমি এটা আজকের ক্লাসে ডিসকাস করে দাও, তোদের সবার কোশ্চেন নিয়ে ডিসকাস করে দেবো। তাহলে আর আর তারপরে কিছু ভয় থাকার জায়গা আছে বল? পরীক্ষাতে গিয়ে নিজের ভাষায় গিয়ে হু করে লিখে দিয়ে চলে আসবি, ঘুমাতে ঘুমাতে এক্সাম দিবি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, ঠিক আছে? যা যা বললাম ওগুলোই তো ইংলিশে লিখতে হবে, আর কিছুই না। তাও বিশাল বড় বড় করে অত লেখে না বিটেকে। বিটেক আর ডিপ্লোমার মধ্যে এটাই পাচ্ছ, ডিপ্লোমাতে অনেক লিখতে হয় থিওরি, বিটেকে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ দেখে, তুই কত ভালো করে সুন্দর করে নিউমেরিক্যাল অ্যাপ্রোচ দিয়ে বোঝাতে পারছিস, দেখিয়ে দিবি। ক্লিয়ার? চল তাহলে, বোঝা গেছে আমার টেকনিক বা ওইটা। আর এখানে প্রথমেই কেউ একজন বলেছে স্যার, এটা ভুল বলেছিস, আমাকে কখনো স্যার ডাকবি না, তোদের দাদার মধ্যে, ঠিক আছে? তো যাবতীয় ওই ইলেকট্রনিক্স রিলেটেড প্রবলেম হলে অবশ্যই টেক্সট করতে পারিস আমাকে। আর এইটা একটুখানি দেবনীল শুধু করবি কিন্তু তুই, হ্যাঁ একটু হেল্প করবি এই জায়গাটা, নাহলে তোর কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করতে পারবো না কিন্তু, ঠিক আছে? তাহলে আমি প্রথমে চ্যাপ্টারটা পড়াবো, চ্যাপ্টারটা যেদিন আমি বলবো যে দেখ কনসেপ্ট পুরো ক্লিয়ার হলো, সেদিন এই রাত্রিবেলার মধ্যে মানে নেক্সট ডেটের আগে কিন্তু সবাই সবার যে সিএসসি যাদের ইয়ারের কোশ্চেন আছে, যারা মেকানিক্যালের ইয়ারের কোশ্চেন আছে, যারা ইলেকট্রিক্যালের যে ইয়ারের কোশ্চেন সেগুলো আমাকে দিবি, আমি সেগুলো নিয়ে পরের দিনের ক্লাসটাতে পুরো কমপ্লিট করে নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। আমার মনে হয় না তারপরে আর তোদের কোনো প্রবলেম থাকতে পারে, আমার তো মনে হয় না। ঠিক আছে, চলো, ওকে তাহলে বাই আজকের জন্য।